আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সে বেশ কয়েকবার গালি দিতে শুনেছে, দেখেছে লোকটার রাগ কতখানি ভয়ঙ্কর। মাত্র কদিনেই এত কিছুর সাক্ষী হলো উক্তি, আরো দিন তো পড়েই রয়েছে, তখন না জানি কি হবে। উক্তি নামক কোমলমতি মেয়েটা এই অস্থির অশান্ত পরিবেশে টিকে থাকতে পারবে তো, নাকি নীরবে নিভৃতে যাবে হারিয়ে? ভাবনা চাল এলো পাথারি, রূপে বিচ্ছিন্ন হলো। ঘরে প্রবেশ করলো একজন, উক্তি অনুভব করতে পারলো। ঘুরে দাঁড়ালো পিছে, দাঁড়িয়ে স্বামী মানুষটি। মুইজ ক্লান্ত দেখাচ্ছে তাকে। উক্তি স্থির দাঁড়িয়ে, মায়াময়ী চোখ দুখানি বুলিয়ে যাচ্ছিল স্বামীর অবয়বে। মুইজের নিগুড় দুটো চোখ, অধরকালের দুর্ভদ্রতা, হালকা চাপদাড়ি, লুকোচুরি, সবটাই লক্ষ্য করলো। উপলব্ধি করতে পারলো ভেতরকার অবস্থা করুন, কেমন যেন ঘোর লেগে যাচ্ছে তার। মুইজ অবশ্য এদিকে অত খেয়াল দেয়নি। সে নাখুশ বদনে ভেতরে এলো, এগিয়ে গেল আলনার ধারে, লুঙ্গি হাতে নিতেই যাচ্ছিল। তখনই অকস্মাৎ ছুটে এলো উক্তি। স্বভাবসুলভ ভঙ্গিতে সাইন ল্যাঙ্গুয়েজে কিছু এক বলতে লাগলো ওকে। মুইজ চমকালো, হলো অপ্রস্তুত। কি বলছে মেয়েটা? সে যে সাইন ল্যাঙ্গুয়েজের শটাও বোঝে না। আশ্চর্যজনকভাবে তাদের এই 5 দিনের সংসার জীবনে এখন অবধি তেমন কথাই হয়নি, মানে উক্তিকে কিছু বলতে হয়নি। যা বলার বলেছে মুইজ, শুনেছে উক্তি। তাই তো সাইন ল্যাঙ্গুয়েজের সঙ্গে ঠিকমতো পরিচিত নয় মুইজ। এই স্যামরি, কি কস বুঝি না তো। উক্তি পুনরায় সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিছু বলল। মুইজ বুঝলো না, যা তার চেহারায় স্পষ্ট প্রকাশ পাচ্ছিল। উক্তি হতাশ হলো বোঝাতে না পেরে। চট করে কিছু এক মাথায় এলো, উজ্জ্বল বদনে বিছানায় ছুটে গেল মেয়েটা। বালিশের পাশেই মিলল কাঙ্ক্ষিত জিনিসটা, সেটি হাতে নিল। ফিরে এলো মুইজের কাছে। মুইজ প্রচন্ড অবাক, এ মেয়ে মোবাইল হাতে কি করছে, তাও দামি স্মার্টফোন। ঘোর কাটলো মানুষটার। উক্তি মোবাইলে কিছু লিখেছে, তাই দেখাচ্ছে স্বামীকে। মুইজ চোখে মুখে বিরক্তি ফুটিয়ে তাকালো সেথায়। মোবাইলের যান্ত্রিক পর্দায় তখন প্রদর্শিত হচ্ছে, আপনার হাতে কি হয়েছে? ব্যথা পেলেন কিভাবে? মোবাইল পাইছস কই? প্রশ্নের বিপরীতে সম্পূর্ণ বিপরীত প্রশ্নের সম্মুখীন হয়ে চমকালো উক্তি। মুইজ ওর মোবাইলটা এক প্রকারে ছিনিয়ে নিজ হাতে নিল, ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। অপ্পো মোবাইল কেটা দিছে? বাপ না ওই হারামি ভাই? হতভম্ব উক্তি হাত নাড়িয়ে কিছু বলল। বাপ? প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে মুইজ। উক্তি ইতিবাচক মাথা নাড়ালো, হ্যাঁ বাবাই দিয়েছে। কলেজ লাইফে ওঠার পর মিলেছিল নিজস্ব মোবাইল। ওরও এক ইতিহাস রয়েছে, যা স্মরণে আসায় মনের আকাশে ঘনীভূত হলো কালো কুচকুচে মেঘমালা। উক্তির উত্তরে মোটেও খুশি নয় মুইজ, শীতল স্বরে বলল, বাপের বাড়ি সাইরা আইসস তুই, তোর একমাত্র ঠিকানা হন এই বাড়ি। এই বাড়ির লোকে যেমনে চলে ফেরে তোরেও হেইয়া করতে হইবে, মাইনা নিতে হইবে। এহানে অত ঢ্যামনা ফুটানি চলতো না। হগলে চালাই বাটন তুমি বাপের বাড়ির আলগা ফুটানি দেখাইয়া চালাই বা ভ্যাপ্প, তা হইতো না। উক্তি নির্বাক দাঁড়িয়ে, জানা নেই এমন তোর কথার পৃষ্ঠে ঠিক কি প্রত্যুত্তর করা যায়। মুইজ হাতে থাকা মোবাইলে আরেক পলক তাকিয়ে মোবাইলটা ছুঁড়ে মারলো বিছানায়। নিঃশব্দে যান্ত্রিক মুঠোফোনটি আছড়ে পড়লো বিছানা চাদরের আবরণে। উক্তি অবনত মস্তকে দাঁড়িয়ে আস্তে ধীরে হাত নাড়িয়ে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিছু একটা বলল। বুঝলো না মুইজ, সে নিষ্পলক তাকিয়ে দেখছিল ওই মায়াবিনী আদর আদর মুখখানি। অবনত মস্তকে দাঁড়িয়ে না, অবর্ণনীয় কিউট লাগছে দেখতে। ফর্সা গাল দুটো কেমন লাল বর্ণ ধারণ করেছে। রাগ হয়েছে নাকি অভিমান নেই জানা, জানার চেষ্টাটুকুও করলো না ঘাড়তাড়া মুইজ হাসান, বরং স্বভাবসুলভ ক্যাটকেটে কণ্ঠে বলল, তুই অহন মুইজের বউ। এই মুইজ যা দিবার পারবো হেইয়াই চালাবি, নইলে চালাবি না। এরপরে ওই বাড়ির কোনো বালসাল মোর চক্ষু সীমানায় দেখবার চাই না, বুঝছস? জবাবের অপেক্ষা না করে মুইজ ব্যস্ত হয়ে পড়ল পোশাক পরিবর্তন করতে। এমন নির্লজ্জ আচরণে স্তব্ধ উক্তি ত্বরান্বিত ভঙ্গিতে উল্টো দিকে মুখ করে দাঁড়ালো। মানুষটার লজ্জা গ্রন্থিতে কি একটুও লজ্জা নেই? এভাবে ওর সামনেই ফটাফট পোশাক পরিবর্তন করে নিচ্ছে। ওদের মধ্যকার সম্পর্ক বোধহয় এ পর্যায়ের স্বাভাবিক হয়নি এখনো, তাই নয় কি? বৌমা, তুমি হাসাই তোমার এক বাপের মাইয়া তো। মাটিতে বিছানো বড় মাদুর, তাতে তরকারির কড়াই রাখছিল উক্তি। পরনে হলদিয়া শাড়ি, মাথা অর্থ আবৃত শাড়ির আঁচলে। শাশুড়ি মায়ের অবাঞ্ছিত প্রশ্ন শুনে যথেষ্ট অবাক হলো মেয়েটা। তাকালো ডানে, মোমেনা বেগম দুপা ছড়িয়ে বেশ আয়েসি ভঙ্গিতে মাদুরে বসে পান চিবোতে ব্যস্ত উনি। পানের পুরনো এক ডালা কোলের ধারে রাখা। মুখ উক্তি শাশুড়ি মায়ের প্রশ্নের উত্তরে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিছু বলতে যাচ্ছিল। তখনই শোনা গেল, ও কি মা, তুমি এয়া কি কও? মোর ভাই বউ বুঝি কুড়াই পাওয়া?
মুইজের বড় বোন ময়না ভাতের পাতিল হাতে সেথে উপস্থিত হয়ে কথাটা বলল। মোমেনা বেগম মেয়ের কথাই বললেন। কইতাহারি মাইয়া বিয়া দিয়া হেরা তো ভুললাই গেছে গা, একবার খবর লইতেও দেখলাম না। আপন মাইয়া হইলে হেয়া পারতো, খবর লইতো না। ময়না অসম্মত হয়ে বলল। তুমি যে কি কও না মা, উক্তির বাপ ভাই আছে, হেরা হাসাই ওর বাপ ভাই, নহল না। তোলে খোঁজ খবর লয় না কা, ফিরতি নাই ওরে তো নিল না। ময়না মাকে আশ্বস্ত করে বলল। নিব নিব, তুমি এত চিন্তা করো না তো। মোমেনা বেগম পান চিবোতে চিবোতে বললেন। কে জানে এই মাইয়া কুড়াই পাওয়ানি, হয়তো বেজন্মা, অনাথ। উক্তি যে এখানেই উপস্থিত, সবটা দেখছে শুনছে, তাদের যেন কোনো ভ্রুক্ষেপই নেই। দুর্ভাগ্যজনকভাবে উক্তি এখানেই উপস্থিত ছিল, সে সবটা দেখলো শুনল। পিতামাতা থাকা সত্ত্বেও অনাথ উপাধি পেল, বেজম্মা তকমা পেল। অন্তরে অসহনীয় যন্ত্রণা, একের পর এক ছুরির ঘাতে ভেতরটা রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মুখে ডান হাতের তালু চেপে ধরল উক্তি। মনের গহীনে লুকায়িত প্রবল মনোবেদনা অশ্রুবিন্দু রূপে ঝরে ঝরে পড়ছিল। দ্রুত পায়ে ঘরের পানে ছুটল মেয়েটা, শাড়ির আঁচল মাথা হতে সরে গেল, লুটিয়ে পড়ল মেঝেতে। মেঝেতে গড়াগড়ি খেতে খেতে বাধ্যগত রূপে পিছু নিল অভাগিনী উক্তির। ধুলোমাখা পথে যথাসাধ্য দ্রুত গতিতে ছুটে চলেছে বাইকটা, তাতে আরোহী রূপে বসে জনাব মুইজ। বেলা শেষে রোদ্দুর ছুঁয়ে শ্যামগরম ত্বক, চিকচিক করছিল বিন্দু বিন্দু ঘাম। শার্টের ওপরে দুটো বোতাম উন্মুক্ত, সেটা হতে উকিঝুঁকি দিয়ে খেলা করছিল বক্ষের উপরই ভাগ লাগোয়া চেনটি। পথ চলতে চলতে গন্তব্যে পৌঁছে গেল মুইজ। থামলো সেকেন্ড হ্যান্ড বাইক, বাইক স্ট্যান্ড করিয়ে নামলো মানুষটি। পদযুগল ছিল জমিন, বাইকের চাবি জিন্সের বাম পকেটে ঢুকিয়ে নিল। আলতো করে ডান হাতের স্পর্শে বলিয়ে নিল চুলগুলো। চালচলনে বেশ আড়ম্বরতা বজায় রেখে হাঁটা শুরু করলো সে। প্রবেশ করলো স্থানীয় বড় বাজারে, পাশাপাশি সাজিয়ে রাখা কয়েক পদের ফল। লোভনীয় ফলগুলো দৃষ্টি আকর্ষণ করছিল পাশ কাটিয়ে যাওয়া মানুষগুলোর। দোকানদার বেশ ব্যস্ত সময় পার করছিল, একের পর এক ক্রেতা ক্রয় করছিল ফলমূল। সে সকল ক্রেতাদের ভিড়ে জায়গা করে নিল মুইজ। দাঁড়ালো, হাত বাড়িয়ে নিল একটি বড়ই। টপাটপ মুখে চালান হলো বড়য়ের অর্ধেক অংশ। দোকানদার ব্যস্ত ভঙ্গিতে আগত মানুষটির চেহারা লক্ষ্য না করেই বলে উঠল। ওই মিয়া, নাকেই নাই ফটাফট বড়াই খাইতেছেন কে? মুইজ বাহাতে কান চুলকে বড়য়ের বাকি অংশ মুখে পুরে নিল, চিবোতে চিবোতে বলল। অসন্তোষের স্বরে বললেন দোকানদার। মুইজ বাহাতে কান চুলকে বড়য়ের বাকি অংশ মুখে পুরে নিল, চিবোতে চিবোতে দোকানদারকে বলল। কিননের লাইগাই তো আইছি, কেজি কত কইরা? দোকানদার চমকালেন, তাকালেন মুইজ পানে। সহসা বিগলিত হেসে উঠলেন উনি। আরে মহিজ ভাই যে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? বড়য়ের বিচি থুতু ছিটানোর মতো করে ফেলে দিল মুইজ। বরাবরের মতোই রংচটা কণ্ঠে বলল। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তোমার কি খবর মিয়া? এই তো ভাই, আলহামদুলিল্লাহ, আছি কোনো রকম। বড়য়ের চোখের ইশারা করে মুইজ জিজ্ঞেস করলো। কেজি কত? কয় কেজি নিতেন ভাই? আমি অহনই প্যাকেট কইরা দিতেছি। 1.5 দাও। আচ্ছা আচ্ছা। বেশ ত্রস্ত ভঙ্গিতে দোকানদার মানুষটি 1.5 কেজি বড়ই মেপে খসখসে শুভ্র প্যাকেটের আবরণে ঢেকে দিলেন, শুধলেন। আর কিছু লাগতো ভাই? মুইজ নেতিবাচক মাথা নেড়ে 200 টাকার একটা নোট ধরিয়ে দিল। অপর হাতে নিল বড়য়ের প্যাকেট। দোকানদার ওর হাতে চেঞ্জ বাড়িয়ে দিল। মুইজ মাথা নেড়ে বলল। রাইখা দে, খোদা হাফিজ। আর কিছু বলার সুযোগ না দিয়ে তর্জনীয় মধ্যমা আঙ্গুলের সাহায্যে সালাম ঢুকে দিল মুইজ। অতঃপর সেটা হতে প্রস্থান করলো। দোকানদার পুলকিত নেত্রে ওর গমন পথে তাকিয়ে, হাতে চেঞ্জ টাকাটা জলজল করছে। পরন্ত বিকেল তখন, বৃষ্টি এক রৌদ্রের আদর মেখে ধরনের কোলে বাজার সমাপ্ত করে হেঁটে যাচ্ছিল মুইজ। আশেপাশে চলাচলরত মানুষগুলোকে বেশ সুন্দরভাবে এড়িয়ে যাচ্ছিল। সহসা থমকে গেল পদদ্বয়, থামলো মুইজ, তাকালো হাতের বাম পাশের দোকানে, দাঁড়িয়ে কিছু এক স্মরণ করলো। ভাত সৃষ্টি হলো দুভ্রুয়ের সন্ধিস্থলে। অতঃপর আর বিলম্ব না করে অগ্রসর হলো সে দোকানদারের উদ্দেশ্যে। নিকষ কৃষ্ণ রজনী, উন্মুক্ত জ্বালানা গলিয়ে প্রবেশ করেছে ঈষৎ শীতল হাওয়া। বিছানায় বসে উক্তি, বালিশে ঠেকিয়ে স্মার্টফোন, ভিডিও কলে সংযুক্ত সে ভাবি নিশাতের সঙ্গে। উক্তি সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কথা বলছে ভাবির সঙ্গে, হাতের ইশারায় বলল। বাবা ভাই কেমন আছে? ওরা কি আমায় মনে করে? বড় করুণ সে প্রশ্ন। কোনো মেয়ের মুখে এমন প্রশ্ন কখনো না ফুটে উঠুক। নিশাত বুঝে উঠতে পারল না সে কি বলবে। সত্যি এটাই বলতে হবে যে, বোন, তুই আর কোনো মিথ্যা আশায় বুক বাঁধিস না।
ভুলে যা সব, যেমন করে এরা ভুলে গিয়েছে তোকে। ভাবি চুপ করে আছো কেন, কিছু বলো। সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বলল উক্তি। নিশাত কৃত্রিম হেসে বলল, আরে পাগলি, ওরা তোমায় ভুলে থাকতে পারে। আজ সকালেই তো তোমার ভাইয়া তোমার কথা জিজ্ঞেস করছিল। অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে মেয়েটা সত্যি ভাইয়া তার খোঁজ দিচ্ছিল। এতগুলো বছরে প্রথমবারের মতো এমন চমৎকার ঘটলো। কি করে? সে দূরে আছে বলে কি ভাইয়ার পাষাণ মন গলতে শুরু করেছে? আবেগে আপ্লুত মেয়েটার শরীর মৃদুমন্দ কাঁপছিল। চোখের কোলে জলকণার আধিপত্য, ঠোঁটের কিনারায় মুগ্ধময়ী হাসি। নিশাতের কান্না পাচ্ছিল একমাত্র ননদিনীর খুশিটুকু অবলোকন করে। এই হাসি এক অকৃত্রিম খুশি, সবটার মূল উৎসই যে মিথ্যে, নকল। উক্তি বোন আমার, কাঁদে না, শান্ত হও। তোমার ভাইয়া বাবা তোমায় ভালোবাসে, খুব ভালোবাসে। এমন ভয়ঙ্কর মিথ্যে বলতে নিশাতের জিভে আটকে যাচ্ছিল, ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠছিল। তবু এই নিরীহ নিষ্পাপ মেয়েটির খুশি বজায় রাখতে মিথ্যেটা বলল সে। উক্তি হাতের স্পর্শে চোখের অশ্রু মুছে নিল, তবুও চোখে অশ্রু, ঠোঁটে খুশির আভা। চোখের ইশারায় বোঝালো আর কাঁদছি না, এই তো থেমেছি। সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ভাবিকে প্রশ্ন করলো উক্তি। ভাইয়া কোথায়? তোমার ভাইয়া সে তো। নিশাত আর বলতে পারলো না, থেমে গেল অকস্মাৎ। বলা ভালো, থামতে বাধ্য হলো, কেননা পেছন হাতে শুধালো এক পুরুষালী কণ্ঠ। কার সাথে কথা বলছো? অত্যাধিক মাত্রায় চমকালো নিশাত, আটকে উঠল ভেতরকার কোমল সত্তা। গণ্ডস্থল শুকিয়ে খড়খড়ে চরে পরিণত হয়েছে, বক্ষস্থলের ওঠানামা অস্বাভাবিক। কম্পিত চিত্তে পিছু ঘুরে তাকালো নিশাত। স্বামী জাওয়াত দাঁড়িয়ে, মুখশ্রী গম্ভীর। জাওয়াত নিশাত পানে এক পলক তাকিয়ে দ্রুত পায়ে এগিয়ে এলো, কেড়ে নিল স্ত্রীর মোবাইলটি, তাকালো যান্ত্রিক পর্দায়। যা ভেবেছিল ঠিক তাই, এই অনাহত আপত্তি কল করেছে। কোন সাহসে কল করেছিস? কাটকাট গলায় প্রশ্নবিদ্ধ করলো জাওয়াত। উক্তি ভাইকে কদিন পর দেখলো, উৎফুল্লতা বিদ্যমান মেয়েটির গোটা মুখ জুড়ে। সে ভাবছিল ভাইয়া সত্যিই বদলে গিয়েছে, আপন করে নিয়েছে তাকে। তবে তার হলো কোথায়? অভাগানী যেদিকে যায় সেদিকেই শুধু লাঞ্ছনা গঞ্জনা। কল করেছিস কেন? নীরবতা সহ্য করতে না পেরে ধমকে উঠল জাওয়াত। সে ধমকের আধিক্যে ঘাবড়ে গেল দুপাশে অবস্থিত দুই নারী, নিশাত এবং উক্তি। উক্তি ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে হাত নাড়িয়ে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিছু বলতে যাচ্ছিল, তখনই জাওয়াত বলে উঠল, কান খুলে শুনে রাখ উক্তি, তোর বিয়ে হয়ে গেছে। যেদিন যে মুহূর্তে তুই ওই ফকিন্নির স্ত্রী হিসেবে সাইন করেছিস, সেদিন সে মুহূর্ত থেকে তোর সাথে আমাদের সম্পর্কের ইতি টেনেছি। তুই না কোনোদিন আমাদের কেউ ছিলি, না এখনো আছিস। তুই আমাদের কেউ হোস না, জাস্ট আ বিগ ট্রাবল। বোবা মুখ মেয়েটি এমন অপ্রত্যাশিত আশ্চর্যজনিত ভালোবাসার রীতিমতো বাকরুদ্ধ, আরো নির্বাক। দুচোখে শুধুই কান্নার জলোচ্ছ্বাস, বুকে তীব্র বেদনা, তবুও ঠোঁটে ঝুলে এক টুকরো উজ্জ্বলতা। ভালো থাকুক ভাইয়া, মহান আল্লাহ ভালো রাখুক তার সকল আপনজনকে। হাতের ইশারায় সালাম জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে ফেললো উক্তি। মোবাইলটা তখনও বালিশে হেলান দিয়ে রাখা। উক্তি বসে, দৃষ্টি নিবদ্ধ জানালা গলি উন্মুক্ত ওই বিশাল আকাশে। এই অন্ধকার রাতের মতো তার জীবনটাও ঘোর অন্ধকারে তলিয়ে। সে কতই না লোভী, একটুখানি সুখ ভালোবাসার লোভে বারবার ভুল করে ফেলে, ভুলকে বিশ্বাস করে সঠিক মনে করে ফেলে। তবুও দূরীভূত হয় না কেন এই লোভ? কেন এক টুকরো ভালোবাসা পাওয়ার লোভে ধুকে ধুকে মরছে সে? সবার জন্য নয় ভালোবাসা, তার মতো অভাগীর জন্য তো মোটেও নয়। উক্তি আকাশপানে তাকিয়ে শব্দহীন হাসছে, অথচ চোখের কোল ঘেঁষে নামছে অশ্রু। গাল ছুঁয়ে চিবুক বিয়ে সে অশ্রুবিন্দু হারিয়ে যাচ্ছে গলার ভাঁজে ভাঁজে। চন্দ্রের মোহনীয় আলো ঝলমল করছে অভাগিনী উক্তির ঠোঁটে লেপ্টে থাকা বেদনা বেধুর হাস্যরেখায়। এই যন্ত্রণা কি ঘোরের দোরগোড়ায় উপস্থিত মানুষটির হৃদয় একটু হলেও ছুঁতে সক্ষম হলো? নতুন একদিনের সূচনা। পার্শ্ববর্তী কোথাও তুমুল হইচই চলছে, রান্নাঘরে বাটি নিয়ে লেগেছে সে ঝগড়া। উক্তি সবই শুনছে। পাশে উপস্থিত মানুষগুলো যারা খেতে বসেছে তারাও শুনতে পাচ্ছে, তবে নির্লিপ্ত বদনে খাবার খাচ্ছে সকলে। এমন পরিবেশে থাকতে গেলে যখন তখন নির্লিপ্ততা বেশ প্রয়োজন, না হলে টিকে থাকা মুশকিল হয়ে উঠবে। মরিচ খাচ্ছে এবং ব্যস্ত ভঙ্গিতে মোবাইল স্ক্রল করে চলেছে। সাধারণত তার বেশিরভাগ ব্রেকফাস্ট কাটে বাহিরে, ঘরে খাওয়ার সুযোগ খুব কমই হয়। আজ ছুটির দিন বিধায় সকাল সকাল ঘরেই দেখা মিলল। ছোট বোন মুন্নি অমলেট একটুখানি ছিঁড়ে এক নলা ভাতের সঙ্গে মেখে নিল, পুড়ে নিল মুখে। খাবার চিবোতে চিবোতে ছোট ভাইকে প্রসন্ন কণ্ঠে বলল, ভাইয়া মেল্লা দিন পর ডিম আনছো, আজ খাইয়া বেশ মজা পাইতাছি, থ্যাংক ইউ। মরিচ আলতো করে মাথা নাড়ালো, বলল না কিছুই। আর চোখে শুধু তাকালো স্ত্রীর আদুরে অবয়বে। দৃষ্টিনত করে ডিম ডাল দিয়ে খেতে ব্যস্ত মেয়েটা।
একটু এদিক ওদিক তাকাচ্ছে না, বড় তৃপ্তি সহকারে খাচ্ছে। বিগত কদিন তৃপ্তি মেলেনি যে মোমেনা বেগম ছেলেকে জিজ্ঞেস করলেন, ডিমের দাম এখন কমছে নি? না। এক বাক্যে উত্তর সারল মইজ। মোমেনা বেগম ঈষৎ ভুরু কুচকে বললেন, তয় আচাই না এতগুলা ডিম কিন না আনছো যে? আগে তো ডিম আননের কথা কইলেই স্যাত কইরা উঠতি, দাম বেশি, দরকার নাই, এইডা হেইডা। স্ত্রী উক্তি এ পরিবেশে এখনো মানিয়ে উঠতে পারেনি। এখানকার অনাড়ম্বর খাবার ওর মুখে রোচে না, ঠিক মতো খেতে পায় না মেয়েটা, খাবারে খুব কষ্ট হয়, পাখির মতো ঠুকরে ঠুকরে এক আধটু খেয়েই রেখে দেয়। কোনো বেলায় তৃপ্তি করে ভরপেটে খেতে পারে না। আর কেউ এসব লক্ষ্য না করলেও স্বামী মানুষটি ঠিক তার লক্ষ্য করেছে। তাই তো এবার বাজারে গিয়ে 2 ডজন ডিম কিনে এনেছে। বেতন পেলে পরের বার ভালো মাছ, 1 কেজি গরুর মাংস আর একটা ছোট মুরগি কিনে আনবে নে। মেয়েটা সব ছেড়ে ছুড়ে এখানে এসেছে, নতুন পরিবারে ঠাঁই নিয়েছে। সর্বোপরি মুইজ হাসান জীবিত থাকতে তার স্ত্রী খাবারের কষ্টে ভুগবে অসম্ভব। দেহে এক বিন্দু রক্ত অবশিষ্ট থাকা পর্যন্ত সে এমনটা হতে দেবে না। নিজের মানুষগুলোকে ভালো রাখার, যথাসম্ভব সুখে রাখার সর্বোচ্চ চেষ্টা করবে। গরিব সে, অপারক, পঙ্গু নয়। ছুটির দিন আজ, শুক্রবারের শেষ দুপুর। লাঞ্চ সমাপ্ত করে সোফায় বসে জনাব কায়সার হামিদ। পরনে শুভ্র রঙের পাঞ্জাবি পাজামা, মাথায় অর্থ টাক, চোখে প্লাস পাওয়ারের চশমা, হাতে দেশের জনপ্রিয় এক পত্রিকা। বছর 60-এর মানুষটি পেশায় একজন বেসরকারি চাকুরিজীবী। বয়স হয়েছে, চেহারায় তার ছাপ পড়েছে, তবে এখনো যথেষ্ট কর্মঠ, সামর্থ্যবান এই মানুষটি। রাজভারী গোছের মানুষটিকে পরিবারের সকলে যথেষ্ট সমীহ করে চলে। পত্রিকায় মনোযোগী কায়সার সাহেব। সে মুহূর্তে পাশে এসে বসলো পুত্র জাওয়াদ, হাতে মোবাইল, তাতেই ধ্যান জ্ঞান দিয়া। বাপ বেটা নিজেদের মতো করে অবসর কাটাচ্ছে। তন্মধ্যে বেজে উঠল কলিং বেল। জাওয়াদ এক পলক দরজায় তাকিয়ে দৃষ্টি নিবদ্ধ করলো মোবাইলের স্ক্রিনে। একজন পরিচারিকা গিয়ে দরজা খুলে দিল। পুরুষালী কণ্ঠে সালাম শুনে পিতা ও পুত্র ঈষৎ চমকালো, তাকালো একে অপরের পানে। এরপর একই সঙ্গে দুজনে তাকালো দরজায়। হতভম্ব হলো সিনিয়র কায়সার এবং জুনিয়র কায়সার উভয়। তুমি? ফট করে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো জাওয়াদ। তার বিপরীত দিকে এসে দাঁড়ালো অনাকাঙ্ক্ষিত অতিথি জনাব মুইজ হাসান। কপালে তর্জনী ও মধ্যমা ঠেকিয়ে সালাম ঠুকিয়ে দিল সে। জাওয়াদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নজর বোলালো ওই ছোটলোক ছেলেটার সারা অবয়বে। নাকমুখ কুচকে ফেললো পোশাকের হালচাল দেখে। তবে মাথা গরম হলো অতিথির হাতে বড় লাগেজ দেখে। লাগেজ, তাও কিনা বিয়েতে তাদের তরফ থেকে দেয়া লাগেজ। এটা এখানে কি করছে? কি ব্যাপার? লাগেজ হাতে বিনা নিমন্ত্রণে হাজির? এখানেই পাকাপাকি ভাবে খুঁটি করতে এলে নাকি? বিদ্রুপাত্মক ভঙ্গিতে শুধালো জায়েদ, ঠোঁটে বাঁকা হাসি ঝুলে সে মুহূর্তে। মুইজ হাসিটুকু লক্ষ্য করলো, তবে নিঃশব্দে হজম করলো না। বসলো সোফায়, অভিজাত ভঙ্গিতে বসলো সে। বাম পায়ের ওপর তুলে ডান পা, দুহাত অবস্থিত সিঙ্গেল সোফার হাতলে। লাগেজটি পরে পায়ের ধারে জাওয়াদমুখী হয়ে, আরেকটি লাগেজ সোফার ধারে মুইজের সঙ্গী হয়ে। মুইজ তীক্ষ্ণ চোখে এক বিষাক্ত হাসি উপহার দিয়ে বলল, খুঁটি গাড়া বাঁশ দেওন হয়তো তগো জাত ব্যবসা হইতে পারে, মগো না। তো মোড়া বাঁশ দিলে পাল্টা বাঁশ, আর ইট মারলে পাটকেল দিতে মেলা উস্তাদ। কথাটা মাথায় বেড়ে গেলাহান আচ্ছা মতো গাইডালো আজাইরা জাওয়াদ মিয়া। কপালের ডান পাশের রগ বরাবর আলতো টোকা দিয়ে শেষোক্ত কথাটা বলল মুইজ। জাওয়াদ হতবুদ্ধি হয়ে তাকিয়ে। এই ছোট লোকটা ওদেরই বাড়িতে দাঁড়িয়ে ওর সাথেই তুই তোকারি করছে। জাওয়াদ আস্তে করে বাবার দিকে তাকালো। কাসের সাহেব তখন গাম্ভীর্যের সহিত একমাত্র জামাতার দিকে তাকিয়ে নিশ্চুপ। বাবার অসহনীয় নীরবতা সহ্য করতে না পেরে জাওয়াদ ফুঁসে উঠল। বেশ ভাব নিয়ে বসলো মুইজের বিপরীত দিক বরাবর সোফায়। সেও পায়ের ওপর পা তুলেই বসলো, টেক্কা দিল অভিজাত ভঙ্গিমায়। চোখে চোখ স্থির দুজনার। শীতল স্বরে শুধালো জাওয়াদ, এখানে কেন এসেছিস? বাড়িতে কিছু ময়লা জমছিল, হেইয়া সাফ করতে। পাল্টা জবাবে বলল মুইজ, মানে এটা কি ময়লার ভাগার? হ্যারসে কম কিছু না। অপমানগুলো বুকে শুল হয়ে বিঁধে যাচ্ছিল। সশব্দেই শ্বাস প্রশ্বাস চলছিল জাওয়াদের। মুইজ দৃষ্টি হটিয়ে নিল, পা দিয়ে হালকা এক ধাক্কা, শব্দ করে লাগেজ শুয়ে পড়লো টাইলসের মেঝেতে। মুইজ ত্বরান্বিত ভঙ্গিতে লাগেজের পাশে হাঁটু গেড়ে বসলো। ফট করে এপাশ হতে ওপাশে টান দিয়ে খুলে ফেললো চেন। উন্মুক্ত হলো লাগেজের ওপরের অংশ, দৃশ্যমান লাগেজে অবস্থিত সকল জিনিসপত্র। মুইজ বিলম্ব করলো না, হাতে নিল লাল টুকটুকে বেনারসি শাড়িটির প্যাকেট। হাতে নিল, ঠাস করে এক শব্দে রাখলো মেঝেতে, লাগেজের ঠিক পাশে। এই হইল 1000 টাকার বেনারসি। মেরুন রঙে এবং সিগ্রিন রঙা দুটো কাতান শাড়ি বের করে। 2টা কাতান। টাঙ্গাইলের জনপ্রিয় দুটো শাড়ি, রয়্যাল রেড রঙের লেহেঙ্গা সেট, মেকআপের যাবতীয় সামগ্রী, গহনাগুলো, টয়লেট্রিজ সামগ্রী। দুটো লাগেজে বিদ্যমান সকল জিনিস একে একে বের করলো বেপরিয়া মুইজ হাসান। বিনা দ্বিধায় ছুঁড়ে ফেলতে লাগলো মেঝেতে।
একে সকল জিনিসের ঠাঁই হলো দামি লাগেজদায় হতে শুভ্র রঙা মেঝেতে। অপমানের চূড়ান্ত শিখরে পৌঁছে কাঁপছিল জাওয়াদের পুরুষালী বলিষ্ঠ দেহটা। মুষ্টিবদ্ধ হয়ে আসছিল দুহাত, দু চোখে বারুদের উত্তাপ। হা করে খোলা লাগেজের মুখ। সোফায় হেলান দিয়ে বসলো মইজ। মেঝেতেই বসে সে। উঁচু শ্রেণী হতে নিচুতে যার অবস্থান, বা পা ভাঁজ করে মেঝে ছুঁয়ে, ডান হাঁটু সোজা দাঁড় করিয়ে রাখা। মানুষটির চওড়া পিঠ ছুঁয়ে সোফা। 3 লাখ লাগেজ দুইটায় 3 লাখের মালামাল আছে। সব গুইন্না গুইন্না দেখালো, একখান জিনিসও এদিক ওদিক হয় নাই। 3 লাখ পুরাটাই আছে, 3 পয়সাও ছোটে নাই। মহিজ হাসান তোকে বাড়ির মাইয়া বিয়া করছে, তোকে ওই হাবাতি সম্পত্তিরে না। বিয়ার দিন তো খুব টাহার গরম দেখাইলি, প্রত্যেকটা জিনিসের দাম মুখ ফাটাই ফাটাই কইলি। এমন ভাব দেখাইলি যে বহিনের লাইগা ফিরিত উতলাই উতলাই পড়ে। এমন চোখ জলসাইন না আয়োজন, মাগার আসল কিচ্ছা তো ভিন্ন কিছুই। কথায় আছে না, ফাটা কলসি বাজে বেশি, তক হেই হালি হইছে। উপরে উপরে রণবীর সিং, তলে তলে গাব্বার সিং, হাল আর ফুডাঙ্কি হা। মুখ ফিরিয়ে নিয়ে ভৎসনা প্রকাশ করলো মইজ। জাওয়াদের ডান হাতটি অত্যাধিক ক্রোধে খামচে ধরল সোফার হাতল। কাইসার সাহেব এতক্ষণে মুখ খুললেন, ঠান্ডা স্বরে বললেন, একটু বেশি মুখ চলছে না? মইজের খালি মুখ না, হাত পা দুনোই চলে। আপনার ওই আজাইরা সেরারে কইয়া দেবেন। উক্তি নামের কেউ ওরে চেনে না, যে চিন্ত হারা জীবনের লাইগা ভুইলা গেছে। আজকের পর থেকে আর কোনো মিথ্যা সম্পর্ক থাকবো না, যা ছিল সব শেষ, অল ওভার। তিল পরিমাণ বিলম্ব না করে শটান উঠে দাঁড়ালো মইজ। অন্ধকার ধারালো চোখ দুটো মেপে নিল সম্বন্ধের অপ্রিয় মুখটি। ঘুরে দাঁড়াতেই যাচ্ছিল মইজ, তখনই সেটাই উপস্থিত হলো নিশাত। এতক্ষণ সে অনুপস্থিত ছিল। কিয়ৎক্ষণ পূর্বে বাড়ির জামাইয়ের দর্শন লাভ করেছে। উচ্ছ্বসিত বদনে দ্রুত ছুটে গেল চা নাস্তার ব্যবস্থা করতে। ফিরে এসে উপলব্ধি করতে পারল ঝড় এক দফা বয়ে গেছে, এখন সব তলিয়ে যেতে বাকি শুধু। নিশাত দাঁড়িয়ে নাস্তার ট্রে বাড়িয়ে নরম স্বরে বলল, ভাইয়া খালি মুখে যাবেন না, অন্তত 1 কাপ চা। নিশাত জানে এ অসম্ভব। এমন আত্মমর্যাদাবোধ সম্পন্ন মানুষটি কখনোই এবারের অন্ন স্পর্শ করবে না। এটা যে তার নীতি বিরুদ্ধ, স্বভাব বিরুদ্ধ আচরণ। ঠিক তাই হলো। আলতো স্পর্শের টেরে সরিয়ে দিল মইজ। অকৃত্রিম হেসে বলল, ভাবি সাহেবা, সুমন্দির মাথায় সকাল ও রাইতে নিয়ম কইরা কদুর তেল ঘষবেন। মাথায় থাকা শয়তান পোক সব কিলবিল কইরা মইরা যাই। আসি তয়, আল্লাহ হাফেজ। স্বল্প মাথা নেড়ে সালাম জানালো মইজ। পায়ের ধারে থাকা লাগেজ দুটো অদৃশ্য কল্পনা করে চমৎকার ভঙ্গিতে পাশ কাটিয়ে গেল। যেভাবে এসেছিল তার থেকে দ্বিগুণ জাকাল ভঙ্গিমায় প্রস্থান করলো সেথা হতে। সিনিয়র ও জুনিয়র কাইসার দেখলো, সহ্য করলো, হলো বাকশূন্য। সময় তখন শেষ দুপুর। মিলান হয়ে এসেছে রবির তেজদীপ্ত রূপ। বাড়ি হতে মাত্র কয়েক কদম দূরত্বে অবস্থিত কলপার। ট্যাপ কল লাগানো সেথায়। আশেপাশের বাড়ি হতে লোকজন আসে সেথায় থালা বাসন পরিষ্কার করে। উক্তিও আসছে বিগত 2 দিন ধরে। আগে জান্নাত আসতো, এখন আসতে হচ্ছে তাকে। শাশুড়ি মায়ের ভাষ্যে বয়া বয়া আর কত অন্ন ধ্বংস কর্তা। একটু তো গা হাত পা চালাও। বিবাহিত জীবনের 2য় দিন হতেই গা হাত পা চলছে তার, সম্পূর্ণ নতুন ভিন্ন এ পরিবেশে যথেষ্ট কাজকর্ম করছে সে। তবুও শাশুড়ির নজরে সে অলস দিন যাপন করে। উক্তি বাহাদের উল্টো পিঠের সাহায্যে কপালে লেপটে থাকা ঘামে ভেজা চুল সরিয়ে নিল। বসে এক পিড়িতে, হাত ব্যস্ত এঁটো বাসন মাজতে। পরিহিত শাড়ির আঁচলে অর্ধ আবৃত মস্তক, কোল গুজে শাড়ির অবশিষ্ট আঁচল। কিয়ৎক্ষণ পূর্বেই দুপুরের খাওয়া সমাপ্ত হয়েছে পরিবারের সদস্যদের। বাকিরা এই মুহূর্তে নিজ নিজ ঘরে আরাম করে চলেছে। আর সে এক বিন্দু বিশ্রাম বিনা এখানে গরমে ঘেমে নিয়ে বাসন মেজে চলেছে। উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান সে, আরামায়াসে বড় হয়েছে। এই পরিবেশ এমনতর কাজকর্ম কখনো করা হয়নি। হ্যাঁ, সে কাজকর্ম পারে, নিজে থেকেই শিখেছে। তবে সেসব কাজের পরিবেশ ছিল ভিন্ন। এমন নিম্ন পরিবেশে টিকে থাকা, কাজকর্ম করা এই মুখ মেয়েটির জন্য যথেষ্ট কষ্টকর। তবুও নিজের সেরাটা দিয়ে করে যাচ্ছে সে। উক্তি এ মুহূর্তে এখানে একাকী নয়, ওর পাশে আরো 2 জন বসে। প্রতিবেশী হয় তারা 2 জন ওকে দেখছে। মাঝে মধ্যে নিজেদের মধ্যে ফুসুর ফুসুর গুজুর গুজুর করছে, হাসছে মিটিমিটি। ওকে হেয় করে নিজেদের মধ্যে মন্তব্য আদান প্রদান করছে। উক্তি মেয়েটা সবই লক্ষ্য করলো, টের পেল, তবুও রইল চুপ। কেননা বহুল প্রচলিত এক কথা রয়েছে, বোবার কোনো শত্রু হয় না। তারা বলছে বলুক, 1 দিন 2 দিন 3 দিন বলতে বলতে ক্লান্ত হবে। বিপরীত দিক হতে একটুও জবাব না পেয়ে একসময় নিজেরাই চুপ হয়ে যাবে। আমাদের ইসলাম ধর্মে মুমিনকে কষ্ট দিতে নিষেধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে ওই জামাত যারা মুখে ইসলাম কবুল করেছো,
কিন্তু অন্তরে এখনো ঈমান মজবুত হয়নি। তোমরা মুসলমানদের কষ্ট দিবে না, তাদের লজ্জা দিবে না এবং তাদের গোপন দোষ অনুসন্ধানে প্রবৃত্ত হবে না। কেননা যে লোক তার মুসলিম ভাইয়ের গোপন দোষ অনুসন্ধানে নিয়োজিত হবে, আল্লাহ তার গোপন দোষ প্রকাশ করে দিবেন। আর যে ব্যক্তির দোষ আল্লাহ প্রকাশ করে দিবেন তাকে অপমান করে ছাড়বেন। সে তার উটের হাওদার ভিতরে অবস্থান করে থাকলো। তিরমিজি হাদিস 2032, মিশকাত হাদিস 5044, সহিহু তারগিব হাদিস 2339। বাপের বাড়িতে কোন কসুরা শিক্ষাইছো, কোনটাই তো ঠিক মতো করতে পারো না। মোমেনা বেগমের কণ্ঠে উপহাসের ছাপ, উক্তির চোখে নোনা জল। আদিত্য তখন ডুবে পশ্চিম দিগন্তে। লালচে আভার চিত্রপট নিভু নিভু করছে। শীঘ্রই ঘন আধারে তলিয়ে যাবে বসুধা। উক্তি বাড়ির সম্মুখভাগে অবস্থিত বড় ঘরটিতে মেঝেতে বিছানো মাদুরে বসে, পাশেই সিলিন্ডারের এক চোলা। মাঝে মধ্যে দরকারের সময় ঘরে বসে এটি ব্যবহার করা হয়, যেমন এই মুহূর্তে হচ্ছে। ছিটা রুটি পিঠা তৈরি করছে উক্তি এবং বড়জা জান্নাত। মোমেনা বেগম বসে স্বল্প উঁচু এক মোড়ায় পান চিবোতে চিবোতে কুচুটে শাশুড়ির ভূমিকা পালন করছেন উনি। উক্তি এই ছিটা রুটি পিঠা চেনে না, কখনো খায়নি, দেখেনি, বানানো তো দূরের কথা। তাই স্বাভাবিকভাবেই ওর কাজকর্মে ভুল ত্রুটি হচ্ছিল। চালের গুঁড়ার মিশ্রণে হাত চুবিয়ে চুলায় বসানো প্যানের উপর আঙ্গুলগুলো ঝেড়ে দিতে হবে, এই কাজটা উক্তি ঠিকমতো পারছিল না। তাই পাশেই থাকা বড়জা ফোড়ন কেটে উঠছিল একটু পর পর, বলে উঠছিল, আরে আরে ভাবি, এমনে না তো, এমনে তো দেখি পিঠাটা নষ্ট করে হেলাইবেন। উক্তি শুনে খারাপ লাগছিল। ও যথাসম্ভব চেষ্টা করছিল ঠিক মতো করার, তবে প্রথমবার তো একটু না একটু ত্রুটি তো হয়েই যাচ্ছিল। যাতে সাপের মতো ফোঁস করে উঠলেন মোমেনা বেগম, বলে উঠলেন, বাপের বাড়িতে কোন কসুরা শিক্ষাইছো, কোনোটাই তো ঠিক মতন করতে পারো না। উক্তি অবনত মস্তকে বসে, চোখের নোনা জলের খেলা। বোবা মেয়েটি কিচ্ছু বলল না, বরাবরের মতোই নিঃশব্দে সয়ে নিল। প্রতিবাদের তিল পরিমাণ চেষ্টা চালালো না, যা মোটেও পছন্দ হলো না বাড়ির দোরগোড়ায় উপস্থিত মানুষটির। তাই তো শানিত কণ্ঠে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলল, মায়ের পেট থেকে কেউ কোনো কিছু শিক্ষা আয় না, ধীরে ধীরে করতে করতেই হেঁকে। উপস্থিত তিনটা প্রাণ চমকালো, ভরকালো, তাকালো শব্দ উৎসের খোঁজে। দাঁড়িয়ে মরিচ, ডান হাতের তর্জনীতে বাইকে চাবি ঘোরাতে ঘোরাতে নোংরা জুতো পায়ে ঘরে প্রবেশ করলো সে। স্বল্প উবু হলো, জুতো খুলে রাখলো দেয়াল ঘেঁষে নির্দিষ্ট স্থানে। তাকালো এবার পিছু ঘুরে অর্ধাঙ্গিনীর পানে। সে তাই চক্ষু স্থির রেখেই মাকে বলল, দজ্জাল হাউরির পাট লওয়া বন্ধ করো মা, নিজের হাউরি তো জীবনটা তেনা তেনা কইরা গেছে। শিক্ষা হইয়া থাকলে তুমি একখান ভালা হাউরি হইয়া যাও, বইয়ের বান্ধবী হও, বেমালুম ভইলা যাইও না এককালে তুমিও কারোর ঘরের বউ ছিলা। এমন স্পষ্ট উপদেশ মোটেও পছন্দ হলো না মোমেনা বেগমের। তাই তো উনি অপ্রসন্ন কণ্ঠে বললেন, মুই দজ্জাল হাউরি, এত বড় কথাটা তুই কইতে পারলি বাপ? মুই ওরে মারি না ধরি? হ্যাঁ? মরিচ কৃত্রিম হাসি দিয়ে বলল, তরবারির আঘাতের চাইয়াও বেশি কষ্ট জিহ্বার আঘাত, জানো না এই কথা? মোমেনা বেগম পুত্রবধূর পানে অসন্তোষের চোখে তাকিয়ে বললেন, ভালাই তো, অহন্তাই মোর পোলাডার কান পড়ানো শুরু হইয়া গেছে। মরিচ বিরক্তিকর অভিব্যক্তি প্রকাশ করে বাইকে চাবি নিয়ে কাঞ্চুলকে বলল, সন্ধ্যাটা কালেই তোমার কোকিলা মোদিগিরি ভাল লাগতেছে না মা? রাইতে খাইয়া দাইয়া এনার্জি লইয়া তোমার ডায়লগ হুনুম নে, অহন ঘরে গেলাম। স্পষ্ট কথাটা পেশ করে ঘরের দিকে পা বাড়ালো মরিচ। হঠাৎ থমকে গেল, তবে পিছু ঘুরে তাকালো না। শুধুমাত্র বাঁকাধে মুখ এনে ওই নির্দিষ্ট রমণীকে উদ্দেশ্য করে বলল, ওই সেমরি ঘরে আয়, মোর জিনিসপত্র গুছাইয়া বাইর কইরা রাখ, মই হাত পা ধুইয়া আইতাছি। কি হইছে, অমন ভূতের লাহান বইয়া আসুস কে? জিনে ধরছে নি? প্রশ্নবাদক দৃষ্টিতে তাকিয়ে মরিচ নিশ্চুপ উক্তি। বলবেটা কি? সত্যি বলবে কি? সত্যিটা কি তার জন্য লজ্জার নয়? ওই সেমরি ঘরে আয়, মোর জিনিসপত্র গুছাইয়া বাইর কইরা রাখ, মই হাত পা ধুইয়া আইতাছি। ঈষৎ শীতলতম কণ্ঠের সে আদেশ পালন করতে এ মুহূর্তে নিজেদের ঘরে অবস্থান করছে উক্তি। মানুষটার পরনে থাকা বাসি কাপড় গুছিয়ে রাখছে নির্দিষ্ট এক স্থানে গোলাকার প্লাস্টিকের বোলে। মুইজ বসে বিছানার এক প্রান্তে, গামছা হাতে ব্যস্ত, মুখমণ্ডলে উপস্থিত জলবিন্দু মুছতে। থমথমে মুখশ্রী নিজের মতো করে বলতে লাগলো সে, হন সেমরি, শান্ত নীরব স্বভাবের হওয়া ভালো। হে লাগ্যা উঠতে বইতে খাইতে হগল সময় চুপ থাকতে হইব, হেয়া কিন্তু না। উক্তি চুপটি করে দাঁড়িয়ে, বরাবরের মতোই অবনত মস্তক, কোনো রূপ প্রায় নেই। তা লক্ষ্য করে মেজাজ চটে গেল মুইজের। আদেশের স্বরে বলল ওকে, এদিকে আয়।
কেমন চমকিত নেত্রে তাকিয়ে উক্তি। মানুষটি ওকে কাছে ডাকছে, কিন্তু কেন? বিগত কদিনে তো এমনটা কখনো হয়নি। সে কি ওকে বকবে এখন? শাশুড়ি মায়ের মতো ওনার চোখেও কি একমাত্র অপরাধী উক্তি কায়সার? আবল তাবল ভাবনায় মগ্ন মেয়েটা। হুঁশ ফিরল জোরালো ধমকে। ছোট ছোট পায়ে এগিয়ে গেল উক্তি, বসলো স্বামীর ঠিক বাম পাশেই। দুজনের মধ্যকার দূরত্ব প্রায় 1 হাতের মতো। মুইজ নাড়ার চোখে সেই স্বল্প দূরত্বের বলিরেখা মেপে নিল। অতঃপর তাকালো স্ত্রীর আদরে ভরপুর ভয়ার্ত আদলে। স্বভাবসুলভ ভঙ্গিতে বলে গেল, দুনিয়াটা হইল একটা রংমঞ্চের লাহান। এখানে হগলে দিন নাই রাইত নাই নাটক করে, কেউ ভালো কেউ খারাপ চরিত্রের। দিন শেষে খারাপ মানুষগুলাই ভালা থাকে আর ভালোর কপাল পড়ে। তাই কইতাছি, বেশি ভালো মানুষই দেখাইতে গিয়া নিজের পায়ে নিজেই কুড়াল মারিস না। নিজের কথা ভাবতে শেখ। নিজে ঠিক তো দুনিয়া ঠিক। এই দুনিয়ায় কেউ কারোর কারণ না। এক আল্লাহর ওপর ভরসা রাইখা নিজের লাইগা নিজেরই বাঁচতে হয়। একটু দুর্বল হইয়া পড়লেই হালা ব্যাকগোল্টির রং সঙ্গা চেহারা বাইর হইয়া যায়। তখন টের পাওন যায় কেডা আপন কেডা পর। তাই বাঁচতে শেখ, মাথা উঁচু কইরা বাঁচতে শেখ। মুইজের মুখ নিঃসৃত এক একটি শব্দ বর্ণ উক্তি শ্রবণ পথে ঝলমলে রূপে প্রবেশ করছিল। দক্ষিণা হওয়ার মতো ফুরফুরে অন্তঃস্থল। কেউ একে সৎ পরামর্শ দিচ্ছে, বাঁচতে বলছে নিজের জন্য। ওর হয়ে ভাবছে কেউ একজন। এ যে কল্পনাতীত, ভাবনার বাহিরে। কখনো এমনটি হয়নি। এই 19 বছরের জীবনের শুভাকাঙ্ক্ষী কাছের মানুষের সংখ্যা যে বড় নগণ্য, হাতে গোনার মতো। আজ অবধি কেউ ভাবেনি ওর কথা। কেউ একদণ্ড ওর জন্য সময় অপচয় করেনি। ওর হয়ে তিল পরিমাণ ওকালতি করেনি। এ যে স্বপ্ন, আজ তো এক মধুরতম স্বপ্ন। যে স্বপ্নে চিরকাল বাঁচতে চায় সে। এমন সুখকর স্বপ্ন কখনো না ভাঙ্গুক। আবেগে আপ্লুত মেয়েটি কাঁদছে, ভেঙে পড়েছে ক্রন্দনের আধিক্যে। চোখের কার্নিশে বিন্দু বিন্দু সুখের অশ্রুজল। সহসা চমকে গেল উঠতেই। মাথায় অনুভব করলো এক পুরুষালী বিশ্বস্ত হাতের স্পর্শ। কানের খুব কাজ ছুঁয়ে গেল সে আদেশ, স্বামীর আদেশ। এম্বালে নিচু কইরা না, মাথা উঁচু কইরা বাঁচতে শেখ। সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত তুই। কোনো দুর্বল কীট পতঙ্গ না। বাঁচবি তো বাঁচবি উন্নত শিরে। আলতো করে মাথায় বলিয়ে গেল হাতটি। কয়েক সেকেন্ডে ছিল সে স্পর্শ। অতঃপর উঠে পড়ল মুইজ। উদম দেহের শ্যামপুরুষটি। গলায় ঝুলছে গামছা, লুঙ্গি পরনে তার। উন্নত শির সদর পেয়ে ঘরের বাহিরে পথ চলছে সে। অশ্রুভেজা চোখে তার গমন পানেই তাকিয়ে উঠতে। হৃদয়ে মোহাচ্ছন্নতার রঙিন রেখাচিত্র। আধারিয়া নিরংশুর রজনী তখন। ঘরটাও মৃদু অন্ধকারে ডুবে। আরাম কেদারায় বসে জাওয়াত। সম্পূর্ণ শরীরের ভর ছড়ে দেয়া কেদারের শনে। বা হাতের মুঠোয় অবহেলায় তরপাচ্ছে সে যান্ত্রিক মুঠোফোনটি। অপ্প। এই তো কয়েক ঘন্টা পূর্বেই এই অপ্প মোবাইলটি ফেরত এলো। একাকী আসেনি কিন্তু, এই বেয়াদব ফকিন্নির হাতে এসেছে। জাওয়াত শক্ত করে চক্ষু বন্ধ করে নিল। চোখের বন্ধ পর্দায় ভেসে উঠল সে মুহূর্তের কিছু অসহ্যকর চাহনি, কিছু যন্ত্রণাপ্রদ বাক্য। এখনো যেন তার সম্মুখে দাঁড়িয়ে মুইজ হাসান চোখে চোখ রেখে অবব্য স্বরে বলে চলেছে, তগো ভ্যাপ্য তগো ধারেই রাখ। মরুবের এসব বালসালের কোনো দরকার নেই। বোর্ডে যখন মোর, ওর হগল কিছুর দায়িত্বও মোর। মুই যদি ওরে 1,500-এর বাটন সেট কিনা দিতে পারি, তা ও হেইডেই চালাইবে। বাপের বাড়িতে দেয়ার দামি সেটের আলগা ফুটানি দেখাইবে না। জাওয়াত দাঁতে দাঁত পিষে গর্জে উঠল, মুখ সামলে কথা বল, নইলে। সর্ষেদানা পরিমাণটাও টলে। অগ্রুত্ব স্বরে বলে গেল অভদ্র মুইজ। তুই মুখ সামলে কথা কহ, হালা ফুডাঙ্কি। মন তো চাইতাছে নলাটা দিয়ে ভাঙা হালাই। বিয়ার দিন থেকে আজ অব্দি যা করছস না, সকল কিছুই মোর মনে আছে। কিচ্ছু বলি নাই। তাই ভালো চাস তো মুখে সেফটি পিন মাইরা বইয়া থাক। তমহুস। নিষ্ঠতে তর্জনী ঠেকিয়ে নীরবতা বেছে নেয়ার ইশারা করলো মানুষটি। দুপুরের সেই মুহূর্তের রেশ এখনো বিদ্যমান। মুইজ যেন এখনো চোখের তারায় ধরা দিচ্ছে। তিলে তিলে ব্যঙ্গ বিদ্রুপ করে মারছে তাকে। আর সহ্য হচ্ছে না। শিরায় উপশিরায় চলছে আগুন। দাও দাও লেলিহান শিখায় ছাড়খাড় যাওয়াদের উদ্ধত্তপূর্ণ সত্তা। ক্ষোভে তোপে হাতে থাকা দামি স্মার্টফোনটি অজানায় ছুঁড়ে ফেলল জাওয়াত। মোবাইলটি গিয়ে আছড়ে পড়ল খাটের এক কোণ ছুঁয়ে মেঝেতে, মুষ্টিবদ্ধ দুহাতে। জাওয়াত বন্ধ চোখে আরাম কেদারায় বসে। ভেতরে ভেতরে কি চলছে তা সম্পূর্ণ অজানা। নিশ্চুপ চারিদিক। ঘড়ির কাঁটা নির্দেশ করছে রাত্রি তখন 2:50। গভীর ঘুমে তলিয়ে সকলে। শুধুমাত্র ঘুম নেই দুটো প্রাণীর চোখে। কি হয়েছে? অমন ভূতের লাহান বইয়া আসসকে? রাত দুপুরে জেনে ধরছে নি? প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে মুইজ। পাশেই নিশ্চুপ উক্তি, বরাবরের মতোই নতমস্তক। আলতো করে কষলে চলেছে নরম কোমল দুটো হাত। কিরে চুপ করে আসসকে? কোনো ফাউ স্বপ্ন দেখছস?
ঈষৎ উদ্বিগ্নতা প্রকাশ পেল মানুষটির কণ্ঠস্বরে। এত রাতে মেয়েটি ঘুম ছেড়ে সজাগ বসে, এভাবে চুপটি করে, কেমন অস্বস্তির সহকারে, কেন? ভাগ্যিস আচমকা মুইজের ঘুম হালকা হয়ে গেছিল, তাই তো টের পেল পাশে শায়িত মেয়েটি অনুপস্থিত। চট করে ঘুম ভেঙে গেল, উঠে বসলো মুইজ। পাশে তাকাতেই নজরবন্দি হলো আকাঙ্ক্ষিত অবয়বটি। এরপরে দৃশ্য তো জানাই, এভাবে নির্বাক বসে উক্তি। মেয়েটা পড়েছে মস্ত বড় ফ্যাসাতে। বলবে তো বলবে, কি বলবে? সত্যিটাই বলবে কি? কিন্তু সে সত্যি কি তার জন্য লজ্জার নয়? কোনরূপ জবাব না পেয়ে মেজাজ চড়ে গেল সপ্তমে। পেলব হাতটি ঝাঁকিয়ে জেরা করার স্বরে শুধালো মুইজ। শেষবারের লাহান জিগাইতেছি, হাসা কই রক, কি হয়েছে? এ প্রশ্ন, এই কণ্ঠস্বর, কিছু তো ছিল এমন কেন শীতলতা, যা বাধ্য করল উক্তিকে তার সমস্যা তুলে ধরছে চারিদিকে আধার। এক ফালে আলোর উৎসরূপে নিয়োজিত হাতে থাকা মোবাইলের ফ্ল্যাশলাইট। মানুষটি আশেপাশে সতর্ক নজর বুলিয়ে নিল। পাশে থাকে স্ত্রী পানে এক পলক তাকিয়ে বলল, তুই খারা, দেখাই ভেতরে সব ঠিক আছে নি? মুজ প্রবেশ করলো ভেতরে। বাড়ির বাইরে অবস্থিত এ গৌণ শৌচাগার। বিবাহিত জীবনের 1 সপ্তাহ অতিক্রান্ত হয়েছে। রাতের আধারে খুব কমই শৌচাগারে এসেছে উক্তি। সকলে ঘুমিয়ে তলিয়ে যাওয়ার পর তো কখনোই আসার প্রয়োজন পড়েনি। ঘুমানোর আগেই প্রাকৃতিক কর্ম সম্পাদন করে ফেলত সে। কিন্তু আজ ঘুমের ঘরে এই রাত 3টার দিকে প্রকৃতির ডাক এলো। অনেক চেষ্টা করেছে মেয়েটা, তবে দমিয়ে রাখতে ব্যর্থ হলো। ভেঙে গেল ঘুম। বিছানায় উঠে বসলো সে। উসখুস উসখুস করতে লাগলো। এত রাতে একাকী শৌচাগারে যাবে কি করে, আর কাকেই বা ডেকে বিরক্ত করবে? স্বামী মানুষটিকে অসম্ভব যদি বকে দেয়। উক্তির সমস্ত ভ্রান্ত ধারণা বানচাল করে দিল মুইজ। সহধর্মিনীর হাতটি আলতো করে পুড়ে নিল খসখসে পুরুষালী হাতের মুঠোয়। জ্বালিয়ে নিল মোবাইলের আলো। আস্তে ধীরে 2টি জিপ বেরিয়ে এলো বাড়ির বাইরে। সাবধানে হাঁটলো তারা। পৌঁছে গেল শৌচাগারের ধারে। উক্তির ভাবনার বাইরে ছিল এই যত্ন, এই আগলে রাখা মুহূর্তটুকু। এই মুহূর্তের প্রতিটি দৃশ্য সে আমরণ হৃদয়ের গোপন সিন্ধুকে যতন করে সংরক্ষণ করে রাখবে, ভুলবে না কভু। এ যে সর্বদা মনে রাখার মতো স্মরণীয় সুখকর স্মৃতি। উক্তির অধর কোলে তখন এক টুকরো প্রাপ্তির উজ্জ্বলতা। শৌচাগার চেক করে বেরিয়ে এলো মুইজ। বলল, ওকে, ব্যবহার ঠিক আছে, বনাই পানিও আছে, যা মুই এখানে আছি। ইশারায় আশ্বস্ত করলো অর্ধাঙ্গ। ভয় জড়তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শৌচাগারে প্রবেশ করলো উক্তি। রাতের আধারে সে এক অপূর্ব চিত্র। শৌচাগারে অবস্থান করছে নারী, তার ভালো মন্দ নিরাপত্তা নিশ্চিত করতে। বাহিরেই পাহারারত একান্ত পুরুষটি। সোভায়ের আকাশে খিলখিলিয়ে হেসে চলেছে দিনমণি। ফুরফুরে মেজাজে আজ দিচ্ছে কম উত্তপ্ত রোদ। তাই তো স্বস্তি পাচ্ছে জনজীবন। শুধু স্বস্তি মিলছে না জান্নাত নামক রমণীর। নিজেদের ঘরে খিটখিটে মেজাজে সে ব্যস্ত হাতে স্কুলের জন্য তৈরি করে দিচ্ছে একমাত্র পুত্র জীবনকে। 10 বছর বয়সী ছেলেকে স্কুলের ইউনিফর্ম পরাতে পরাতে আওড়ে চলেছে। মোর হয়েছে যত রাজ্যের জ্বালা, হগল কাম করতে করতে মইরা যামু। আর মাইনসে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুইলা খালি খাইব। মোরে বিনা পয়সার চাকরানি পাইছে তো। একমাত্র ছেলে জীবন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো প্রশ্ন করে বসলো। মা, তুমি হাসাই চাকরানি? দপ করে জ্বলে উঠল জান্নাত। ছেলের মাথায় গাট্টা মেরে বলল, শৈতান পোলা, মুই চাকরানি, তোর বাপে চাকরানি, 14 কুষ্টির চাকরানি। মোর জীবনটাই একেবারে শেষ করে হালাইলো। কোন দুঃখে যে এই বাড়ির বউ হইয়া আইছিলাম। অহন্ত প্রতি ওয়াক্তে মইরা যাইতেছি, যত মরণ খালি মরি। জীবন নাকমুখ কুচকে মাথায় হাত বুলিয়ে নিল। মা ভালোই জোরে আঘাত করেছে। উফ, লেগেছে রে। জান্নাত সেদিকে ভ্রুক্ষেপ না করে ওয়ার্ড্রপের ওপর হতে নোংরা এক চিরুনি নিয়ে এলো। ছেলে চুল আশ্রে দিতে দিতে বলল, হন, টিফিনের লেগা পাউরুটি ভাইজা দিছি, পুরাটা খাবি কিন্তু। যদি আইজও ফেরত আহে না, আর কোনোদিন টিফিন পাইবে না, এই কইয়া রাখলাম। জীবন অসন্তোষের স্বরে বলল, মা, তুমি আবার পাউরুটি দিছো? তুমি খালি রুটি পুরাই হালাও। হ্যার চেয়ে কাকি ভালো বানাইতে পারে। পরশু দিছিল না, সেই স্বাদ ছিল, হেব্বি হয়েছিল। জীবন এমন অভিব্যক্তি করে বলল যেন এখনো জিভে লেগে সেই স্বাদ। এই তৃপ্তিময় মুখশ্রী যে সহ্য হলো না জান্নাতের। ছেলে চুলের পেছনাংশে শক্ত মুঠিতে ধরে হিসিয়ে বলল সে, আরেকবার যদি ওই বেডির নাম নিছস না, একেবারে কলিজাটা টাইনা সিরা হালাম, মনে থাকে জানো। জীবন আতঙ্কিত নেত্রে তাকিয়ে, মা এমন ডাকিনীর মতো করছে কেন? সে ভুল কিছু বলেছে কি? জান্নাত ছেলে চুল ছেড়ে দিল। একাকী ছটফট করতে করতে ছেলেকে পুরো রেডি করিয়ে দিল। অতঃপর গলায় থাকা ওড়না কোনো মতে ঠিক করে আবৃত করে নিল বুকের কিয়ং দাংশ। মাথার চুল সম্পূর্ণ অনাবৃত। ওভাবেই ছেলেকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হলো জান্নাত। ঘরে তখন স্বামী মারুফ বিছানায় হাত পা ছড়িয়ে বেঘরে ঘুমোচ্ছে। দেখ সেমরি,
মেজাজ এমনিতেই গরম, তাওয়ার লাহান উত্তপ্ত হইয়া আছে, আর গরম করিস না। হাসা কইরা ক পোলা ডাকাটা। অত্যন্ত কর্কশের শব্দমালা। বুকের ভেতরটা ভয়ে আতঙ্কের শত টুকরোই ছিন্ন বিচ্ছিন্ন হলো। গলার অভ্যন্তর শুকিয়ে খা খা মরু প্রান্তর, চোখে ভীতিকর ছায়া। কি বলবে সে? মানুষটি কি রেগে দানবীয় আকার নেবে না? দেখ সিমরি, মেজাজ এমনিতেই গরম, তাওয়ার লাহান উত্তপ্ত হইয়া আছে, আর গরম করিস না। হাসা কইরা ক পোলা ডাকাটা। অত্যন্ত কর্কশের শব্দমালা। বুকের ভেতরটা ভয়ে আতঙ্কে শত টুকরোই ছিন্ন ভিন্ন হলো। গলার ভেতরটা শুকিয়ে খা খা মরু প্রান্তর, চোখে ভীতিকর ছায়া। কি বলবে উক্তি? মানুষটা কি রেগে দানবীয় আকার নেবে না? ভীত নজর স্বামীর অবয়বে বুলিয়ে নিল উক্তি। মুইজের শ্যামরূপ মুখখানা তখন লালাব উত্তাপে ফুটছে। কপালে দুধারের রগ অস্থির হয়ে ওঠানামায় ব্যস্ত। অধরষ্টের ফাঁক গলিয়ে বেড়াচ্ছে গরম নিঃশ্বাস। পরিহিত রঙিন পোশাকটিও যেন আজ টকবগিয়ে ফুটছে। মাংসল হাত দুটো কাঁপছে থরথরিয়ে। মুইজ মানতে নারাজ। তার একমাত্র নারীর আশেপাশে সে কোনো অযাচিত কীট অবধি সহ্য করবে না। সেখানে কোথাকার কোন বদমাস। সাহস কি করে হয়? উক্তি অসহনীয় কোণঠায় দুর্বল হয়ে পড়ছিল। কেঁপে কেঁপে উঠছিল তার দুঠোঁটের কোমলতা। হাতের নড়াচড়ায় কিছু বলল মেয়েটি। মুইজ বুঝল না। ক্ষিপ্র স্বরে শুধালো পুনরায়, পোলা ডাকাটা। উক্তির দুচোখ ছাপিয়ে নামলো অশ্রু। মানুষটি এমন রেগে কেন? ওকে ভুল বুঝছে শুধু শুধু। ওর সরল মনটা যে একান্ত পুরুষের চোখে ভাসমান সন্দেহ সইতে পারছে না। অন্তর্ধাহ হচ্ছে, জ্বলছে আগুন, পুড়ছে বুক। চোখ দুটোই অশ্রু নিয়ে উক্তি খাটের পাশ হতে সরে গেল। হাঁটি হাঁটি কদম ফেলে কাঠের টেবিলটার নিকটবর্তী হলো। পৌঁছালো টেবিলের ধারে। হাত বাড়িয়ে নিল সাম্প্রতিক এক পত্রিকা, আর নিল একটি কলম। কলম দিয়ে আঁকিবুকি লিখে গেল মেয়েটা। মহিজের ঈর্ষান্বিত চোখ গেথে স্ত্রীর অবয়বে। উক্তি লিখল, ফিরে এলো পত্রিকা হাতে। অবনত মস্তকে পত্রিকা বাড়িয়ে দিল স্বামীর পানে। এটা কি? হিমশীতল কণ্ঠে প্রশ্ন করল মহিজ। উক্তি ঈষৎ পত্রিকা নাড়িয়ে হাতে নিতে ইশারা করল। অনিচ্ছাকৃতভাবে পত্রিকা হাতে নিল মানুষটি। চোখ বুলালো পত্রিকার ফ্রন্ট পেজে। অপরদিকে এক কোনায় ক্ষুদ্রাকৃতির গোটা গোটা অক্ষরে লেখা তার অজানা প্রশ্নের উত্তর। স্তব্ধতার সহিত তাকিয়ে মহিজ। এসব কি লেখা? দিবাবসুর মধুর রশি ছড়িয়ে পৃথিবীর বুকে। রাস্তার একপাশ দিয়ে ধীরে সুস্থে হেঁটে চলেছে একটি মেয়ে। কৃষ্ণবর্ণ বোরকা পরনে তার, হিজাবে আবৃত মস্তক, পিঠ ও বক্ষস্থল। বেশ শালীনতার সহিত পরা সেই কালো রাঙা হিজাবটি। নোজ নিকাবের আড়ালে ঢাকা পড়েছে ফর্সা মায়াবী মুখখানি। এই এলাকা, এখানকার রাস্তা তার জন্য অচেনা। এখন অবধি বেড়ানোর প্রয়োজন পড়েনি। আজ শাশুড়ি মায়ের আদেশে বের হতে হলো। এই অচেনা পরিবেশে কেমন ভীত পীড়িত অন্তর। সতর্ক ভঙ্গিতে হাঁটছে মেয়েটা। মাঝে মধ্যে নজর কাড়া চোখ দুটো বুলিয়ে যাচ্ছে রাস্তার উভয় পাশে। এভাবে কিছুটা পথ হাঁটতে হাঁটতে মেয়েটি পৌঁছে গেল তার নির্দিষ্ট গন্তব্যে। এক মুদির দোকান। বেশ বড় আকারের দোকানটি। ক্রেতা তেমন একটা নেই। স্বস্তির নিঃশ্বাস ছাড়লো উক্তি। এগিয়ে গেল সম্মুখে। প্রবেশ করলো দোকানে। দোকানদার বসেছিল চেয়ারে। নারী ক্রেতা দেখে মুস্কি হেসে উঠল। দাঁড়ালো চেয়ার ছেড়ে। এগিয়ে এসে অতিরিক্ত চিনি মেশানো কণ্ঠে বলল, কি লাগবে আফা? অধরে ঝুলিয়ে ভুবন ভুলালো হাসি। উক্তির তা পছন্দ হলো না। দৃষ্টি হটিয়ে চুপচাপ হাতের মুঠোয় থাকা কাগজটি বাড়িয়ে দিল। তাতে প্রয়োজনীয় সরঞ্জামের পরিমাণ ও নাম লেখা রয়েছে। দোকানদার কাগজে চোখ বুলিয়ে নিল একবার। হাসি মুখে কৌতূহল প্রকাশ করে বলল, আফা, এলাকায় নতুন নেই? কয় নাম্বার বাড়িতে উঠছেন? আগে দেখিনি তো। এখানকার মানুষগুলোর মতো নয় উক্তির বেশভূষা। ওর চালচলনে পোশাকে আলাদাই সৌন্দর্য প্রকাশ পাচ্ছিল। নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত ঘরের কোনো কর্মঠ স্থানীয় গৃহিণীর মতো লাগছিল না। তাই তো কৌতূহলী চোখে তাকিয়ে দোকানদার। উক্তি এমন তার অহেতুক প্রশ্ন এবং কৌতূহল দুটোই এড়িয়ে চলার সর্বোচ্চ চেষ্টা করে থাকে। এসব ওর পছন্দ নয়। তাই তো হাতের ইশারায় কাগজটি দেখিয়ে দিল, যেটা অবস্থান করছে দোকানদারের হাতে। দোকানদার বুঝলো ক্রেতার সরঞ্জাম দিতে তাড়া দিচ্ছে, তাই কৃত্রিম হেসে জিনিসপত্র বের করতে মনোযোগী হলো। উক্তি চুপটি করে দাঁড়িয়ে, নিকাবে আবৃত মুখশ্রী। হুট করে দেখে চেনার কোনো উপায় নেই। তবে কিছুটা দূরে আগত মানুষটি ঠিক ওকে চিনতে পারল। তার চক্ষুদায় চিকচিক করে উঠল খুশিতে। ঠোঁটের কোলে মনোমুগ্ধকর হাসি ফুটিয়ে সে দ্রুত বাইক হতে নেমে এলো। পথের এক পাশেই স্টার্ট করলো বাইক। পকেটে পুরে নিল বাইকের চাবি। চুলে আলতো হাত বুলিয়ে রাস্তার দুপাশ লক্ষ্য করে পার হলো রাস্তা। এসে দাঁড়ালো উক্তির ঠিক পেছনে। প্রখর ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল পেছনে রয়েছে কেউ একজন। উক্তি কৌতূহলের চোখে এমনই পিছু ফিরে ঘুরে তাকালো। লহমায় বদলে গেল তার মুখভঙ্গি। আশ্চর্যান্বিত চাহনিতে তাকিয়ে উক্তি ফাঁক দুঠোঁটের মাঝে নিঃশব্দে আওড়ালো কিছু এক। তা উপলব্ধি করে বিপরীতের দণ্ডায়মান ছেলেটি মৃদু হেসে উঠল। উজ্জ্বল বদনে শুধালো, হাউ আর ইউ?
উক্তি হাস্যোজ্জ্বল বদনে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে জবাব দিল। ওদিকে যে বেঁচে গিয়েছে শনি, সে কি তা জানে? জনাব মুইজ হাসান সদ্যই এ পথ দিয়ে বাইকে করে যাচ্ছিলেন। হঠাৎ চলতি পথে থমকে গেল বাইক। মনে হলো পরিচিত নারীটির দেখা মিলল। ভ্রুযুগলে ভাঁজ ফেলে মুইজ তাকালো ডানে, চক্ষুজোড়া অত্যন্ত আশ্চর্যজনকভাবে তাকিয়ে। উক্তি, হ্যাঁ ওটা উক্তি। হয়তো সে এখন অবধি স্ত্রীকে এমন বোরকা আবৃত অবতারে দেখেনি, তাই বলে নিজের নারীটিকে চিনতে পারবে না? এতটাও মূর্খ নয় সে ঠিকই চিনেছে, ওটা ওর মুখ স্ত্রী। হাত নাড়িয়ে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কথা বলছে। বিপরীতে থাকা ছেলেটি বেশ শেষেই কথা বলছে। কিসের এত আধিক্যতা? হ্যাঁ, তার সঙ্গে কথা বলার সময় তো চোখ মুখ আধার ঘনিয়ে আসে, মাথা একদম ঘাস খাওয়ার তো ঘোড়ার মতো নত হয়ে যায়, হাত পা হয়ে যায় জড়বস্তু। আর রাস্তাঘাটে দাঁড়িয়ে অপরিচিত কিংবা অত্যন্ত পরিচিত কারোর সঙ্গে এত প্রেমালাপ সহ্য হলো না আর। জাগ্রত হলো বেপরোয়া সত্তা। রাস্তার প্রায় মাঝামাঝি দিকে বাইকটা দাঁড় করালো মুইজ। নেমে এলো হনহনিয়ে, অগ্রসর হলো স্ত্রীর পানে। দ্রুততম পায়ে হেঁটে চলেছে পেশিবহুল দীর্ঘকায় মানুষটি। কোমরের দুপাশে ঝুলছিল তার দুহাত। ডান হাতের মুঠোয় অত্যাচারিত হচ্ছে বাইকের চাবি, আহত হচ্ছে হাতের তালু। জুতো অবিরাম মারিয়ে যাচ্ছে পিছঢালা পথ। স্ত্রীর এক কদম কাজ ঘেঁষেই থামলো এই দুরন্ত চলন। আকস্মিক পাশে কারোর অস্তিত্ব টের পেয়ে চমকালো উক্তি। আগন্তুক হতে দৃষ্টি সরিয়ে ডানে তাকালো। আতকে উঠল স্বামীর উপস্থিতি সচক্ষে দেখে। ওরে আতঙ্কিত মুখখানি ধরা পড়ে যাওয়ার মতো ভঙ্গিমা মুইজ হাসান নামক অগ্নিকাণ্ডে ঘি ঢেলে দিল যেন। চট করে ওর ডান হাতটা মুঠোয় ভরে নিল মুইজ। শক্ত হাতের থাবায় ছটফটিয়ে উঠল পেলব হাতটি। মুইজ শক্ত দৃঢ় স্বরে বলল শুধু একটি মাত্র বাক্য, চল। স্ত্রীকে সঙ্গে নিয়ে বড় বড় কদম ফেলে চলতে লাগলো সে। চেনা নেই জানা নেই যার তার সামনে স্ত্রীকে প্রশ্নবিদ্ধ করা, হেয় করার মতো মন মানসিকতা অন্তত মুইজ নামধারী মানুষটির নেই। যা হবে চার দেয়ালের মধ্যে, নিজেদের মধ্যে হবে, কোনো বহিরাগতদের সামনে তো নয়। চোখের পলকে ধুলো উড়িয়ে দৃষ্টি সীমার বাহিরে চলে গেল বাইকটি। বাইকে অবস্থানকারী দম্পতি আর সে অজ্ঞাত ছেলেটি বিস্ময়কর নেত্রে তাকিয়ে। এটা কি হলো? সেই যে ঘরে ফিরল তারা, ফিরেই কঠোর জেরার মুখোমুখি উক্তি। দেখ সিমরি, মেজাজ এমনিতেই গরম, তাওয়ার লাহান উত্তপ্ত হইয়া আছে, আর গরম করিস না। হাসা কইরা ক, পোলাটা কেডা? অবশেষে পত্রিকার কাগজের মাধ্যমে সত্যিটা প্রকাশ করলো উক্তি। মুইজ নির্বাক, থেমে থেমে জিজ্ঞেস করেই ফেললো। পোলাটা তোর ফুফাতো ভাই? উক্তি ভয়ে আসতে ধীরে ইতিবাচক মাথা নাড়ল। হ্যাঁ, ওটা তার আপন ফুফাতো ভাই ছিল। মুইজ দাঁতে দাঁত পিষে শুধালো, হালার পোহালা একদিন কোন সিপায় আমদাইছিল, বিয়েতে তো দেখলাম না। উক্তি একটুখানি মাথা উঁচু করে তাকালো, সাহস জমায়েত করে হাতে নিল পত্রিকা। সাদা ফেকা এক অংশে লিখে দিল উত্তর। লেখা শেষ হওয়া মাত্রই মুখ চট করে পত্রিকা কেড়ে নিল। দেখলো লেখা, ভাইয়া খুলনায় ছিল। কে পড়ালেখা করে আমবে? উক্তি হ্যাঁ সূচক মাথা নাড়ল, তবুও শান্ত হচ্ছে না মটকা। অতিরিক্ত গরম হয়ে রয়েছে। এখন এক কাপ গরম চা খেয়ে মন মস্তিষ্ক ঠান্ডা করতে হবে, নইলে টকবগিয়ে সিদ্ধ হবে তনুমন। মুইজ অসন্তোষের সহিত পত্রিকা ছিটকে ফেলল বিছানায়, অতঃপর বড় বড় কদম ফেলে বেরিয়ে গেল ঘর হতে। উক্তি বেশ বড় করে নিঃশ্বাস ফেলল, ধপাস করে বসে পড়ল বিছানায়। মানুষটি ওকে অহেতুক ভুল বুঝছিল, কি করে পারল? সে কি উক্তিকে একটুও চিনতে পারেনি? উক্তি বুঝি স্বামী বিনা এভাবেই পরপুরুষে মজে যেতে পারে? কন্যার বুকে পর্বতসম অভিমান জমল। শুধুই কি অভিমানে, নাকি হৃদয়স্পর্শী অনুরাগের প্রারম্ভিক সূচনা? মোমেনা বেগম নিজ ঘরে বিছানায় বসে রোদে শুকিয়ে যাওয়া শাড়ি, ব্লাউজ, পেটিকোট এবং কনিষ্ঠ কন্যা মুন্নি সালোয়ার কামিজ গুছিয়ে রাখছেন। তেমনই মুহূর্তে হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করলো মুন্নি। এসে বসলো বিছানায়, হাঁপিয়ে চলেছে বেশ। মা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে, মেয়ে কি পাগলা কুকুরের ধাওয়া খেয়ে এলো? কি রে এমন করতেছস কে? পাগলা কুত্তায় কামড়াইছেনি? মুন্নি চোখ মুখ কুচকে ফেললো, বলল, কি যে কও না মা, কুত্তায় কামড়াইব কে? তাইলে এমন ছুটছস কেলা? মুন্নি এবার প্রসন্ন হলো, দুই পা খাটের উপর তুলে আসন করে বসলো। রমরমা খবর শোনানোর মতো কণ্ঠস্বরে বলতে লাগলো, জানো মা কি হইছে? মোমেনা বেগম কামিজ ভাঁজ করতে করতে বাঁকাস্বরে বললেন, নাচ কইলে জানমো কেমনে? মুই কি অন্তর্জামি? দূর মা, তুমি খালি কথা পেছাও। আরে হনো না। কইতে থাক, হুনতাসি। মুন্নি টিভি সিরিয়ালে সেই ভেজাল নারী চরিত্রের মতো অঙ্গভঙ্গি করে বলল, তোমার ছোট বউ আছে না, হুদা বোবাই না, ক্যারেক্টার ঢিলাও আছে। মোমেনা বেগম স্তব্ধ। ওনার শ্রবণ পথে কি সমস্যার সৃষ্টি হয়েছে? দিন দুপুরে একই অযাচিত ভুলভাল শুনছেন উনি।
পঞ্চাশোর্ধ্ব সে মহিলা কাঠের আলনায় ভাঁজকৃত পোশাক গুছিয়ে রাখছিলেন। পিছে ফিরে দাঁড়ালেন উনি, এগিয়ে গেলেন মেয়ের কাছে, বেশ উদাগ্রস্বরে প্রশ্ন করলেন, কি এই একই কইতাছোস? হাসা কইতাছোস? আরে মা, হাসা কইতাছি। তোমার ছোট বলা হাতে নাতে ধরছে। বউরে শুনলাম ঘরের মধ্যে আচ্ছা মতো ধাতানি দিতাছে। এককারে খেপছে মোর ভাইটা। মোমেনা বেগমের মুখশ্রী বেরঙিন রূপ ধারণ করলো। মেয়ের বাম পাশে বসলেন উনি, কিছু এক ভাবনায় ডুবে। মেয়েকে শুধলেন। খুললা কসব। মন্নি বলল সবটা। রংচং মিশিয়ে একদম মাখো মাখো খাবারের ন্যায় পরিবেশন করলো সত্য মিথ্যার দুর্দান্ত এক রেসিপি। প্রতিটি শব্দ বাক্যের সঙ্গে পরিবর্তিত হচ্ছিল মোমেনা বেগমের অভিব্যক্তি। উনি শুনলেন সবটা, ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন। ওই মেয়ে তবে সতী সেজে তলে তলে কালীমুখ। মাগরিবের ওয়াক্ত শেষ হয়েছে কিয়ৎক্ষণ পূর্বে। নিজ ঘরে জায়নামাজে বসে নিষাদ, হিজাবে আবৃত সতর, হাতে পবিত্র কোরআন শরীফ, পাঠ করছে সূরা ওয়াকিয়া। প্রতিদিন মাগরিবের নামাজ শেষে সূরা ওয়াকিয়া পাঠ করে থাকে সে। আগে করা হতো না, জানা ছিল না এর ফজিলত। তবে একদিন ননদিনী উক্তি তাকে সওয়াবের বাদ দেখালো, জানালো সূরা ওয়াকিয়া এর ফজিলত। দিনটা ছিল বৃহস্পতিবার। মাগরিবের নামাজ সমাপ্ত করে নিশাত একাকী সময় পার করছিল, তাই ভাবলো ঘুরে আসা যাক ননদের ঘর হতে। যেই ভাবা সেই কাজ। নিশাত হাঁটতে হাঁটতে পৌঁছে গেল উক্তির ঘরে। ঘরে প্রবেশ করে জোড়ালো নয়ন। শুভ্রময়ী এক মুখ কন্যা বসে যায় নামাজে, হাতে বড় যতন করে ধরে রাখা পবিত্র কোরআন মাজিদ। নিঃশব্দে ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে পড়ছে সে। শুভ্র ঈষৎ গোলাপি রঙের মিশেলে তৈরি হেজাবটি গৌরবর্ণের ত্বকে বেশ মানিয়েছে। সদ্য প্রস্ফুটিত পুষ্পের ন্যায় নির্মল সতেজ লাগছিল উক্তি নামক রমণীকে। নিশাত মুগ্ধ চোখে ঘরে প্রবেশ করলো, বসলো বিছানায়। অপেক্ষায় কোরআন তেলাওয়াত সমাপ্ত হবার কিছুটা সময় অতিবাহিত হলো। কোরআন তেলাওয়াত সমাপ্ত হলো। আদবের সহিত কোরআন শরীফ বুকে আলিঙ্গন করে উঠে দাঁড়ালো উক্তি। নির্দিষ্ট স্থানে এক সেলফের তাকে রাখলো স্রষ্টার দেয়া সর্বোত্তম ও পবিত্র কোরআন শরীফ। অতঃপর জায়নামাজ গুছিয়ে রাখলো। হিজাব খুলে জড়িয়ে নিল ওড়না। আবৃত হলো দেহের ঊর্ধ্বাংশ, শুধুমাত্র মুখখানি দৃশ্যমান। সালোয়ার কামিজ পরিহিতা উক্তি ভাবিকে লক্ষ্য করে মুচকি হাসলো, এসে বসলো তার পাশে। কি পড়ছিলে গো ননদিনী? নিশাত মৃদু হেসে শুধালো। উক্তি সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে জবাব দিল, সূরা আল ওয়াকিয়া। ওয়াকিয়া সূরা? হঠাৎ? মাগরিবের পর এই সূরা পড়তে হয় ভাবি, অনেক ফজিলত আছে। উক্তি সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বলল। নিশাত মনোযোগ সহকারে তা লক্ষ্য করলো, বুঝতে পারলো ননদ কি বলছে। সাইন ল্যাঙ্গুয়েজের সাথে সে বেশ অভ্যস্ত কিনা। নিশাত কৌতূহলী হয়ে বলল, কি ফজিলত গো, একটু বলবে? ভাবির আগ্রহ দেখে উক্তি প্রসন্ন হলো। হাতের কাছে বিছানায় ছিল মোবাইল। মোবাইল হাতে নিল মেয়েটি, প্রবেশ করলো গুগল ক্রোমে, সার্চ দিল সেথায়। দৃশ্যমান হলো কাঙ্ক্ষিত ফলাফল। বোবা মেয়েটি হয়তো এতগুলো কথা সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ঠিকঠাক বুঝিয়ে উঠতে ব্যর্থ হতো, তাই তো গুগলে বের করালো সূরা ওয়াকিয়ার ফজিলত। নিশাত ননদের হাত থেকে মোবাইল নিল, গুগলে পড়তে লাগলো। সূরা আল ওয়াকিয়া পবিত্র কোরআনুল কারিমে 56তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা 96 আর রুকু আছে 3টি। সূরা ওয়াকিয়া মক্কায় অবতীর্ণ হয়। সূরা আল ওয়াকিয়ার অর্থ নিশ্চিত ঘটনা। মুফাসসিরে কিরাম বলেন, ওয়াকিয়া অর্থ কিয়ামত বটে। সূরা ওয়াকিয়ার ফজিলত অনেক বেশি। এই সূরা প্রতিদিন মাগরিবের পরে পাঠ করা হয়। এই সূরা পাঠ করলে কখনো অভাব আসে না, দরিদ্রতা কখনো গ্রাস করতে পারে না। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না। সূরা ওয়াকিয়া সম্পর্কে আরো কিছু তথ্য উল্লেখিত ছিল। নিশাত পড়ল সবটা, জন্মালো আগ্রহ। সেই থেকে সূরা ওয়াকিয়া প্র্যাকটিস করতে লাগলো সে। প্রথম মাঝে মধ্যে পড়তো, আর এখন আলহামদুলিল্লাহ প্রতি মাগরিবের শেষে সূরা ওয়াকিয়া পাঠ করে থাকে সে। শুকরিয়া ননদের, তাকে এমন ফজিলতপূর্ণ সূরার খোঁজ দেওয়ার জন্য। নিশাত সূরা ওয়াকিয়ার শেষ আয়াত পড়ছিল। ঠিক সে মুহূর্তে মোবাইলটা সশব্দে জানান দিল, কেউ যোগাযোগ করতে ইচ্ছুক, কল করছে তাকে। সূরা তেলাওয়াত শেষে উঠে দাঁড়ালো নিশাত। নির্দিষ্ট স্থানে কোরআন শরীফ রাখলো, এসে দাঁড়ালো ড্রেসিং টেবিলের কাছে। সেটা হতে হাতে নিল মোবাইল, কিঞ্চিত চমকালো কলার আইডি দেখে। এতদিন পরে ফোন করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছো? ওপাশ হতে মেয়েলি কণ্ঠস্বর মুচকি হেসে উঠল নিশাত। মোবাইল শ্রবণ পথে ভালোমতো ঠেকিয়ে বসলো বিছানায়। ওয়ালাইকুম আসসালাম ননদিনী, আলহামদুলিল্লাহ ভালো আছি।
তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি কোনো রকম। কোনো রকম আছো? কেন? এনি প্রবলেম? নিশাত কিঞ্চিত উদ্বেগ প্রকাশ করে শুধালো। ফোনের ওপ্রান্তে শিমু নামক মেয়েটি ধীর লয়ে মন খারাপের সুরে বলে উঠল, ভাবি, আমার বান্ধবীটা কেমন আছে? ভালো আছে তো? ও কি আমাকে ভুলে গেছে? নিশাতের মুখভঙ্গিতে পরিবর্তন এলো। একটু আগের হাসি মুখে এখন কালো ছায়া। জিভ দিয়ে আলতো করে ওপরের ঠোঁট সিক্ত করে নিল সে। কোমল কণ্ঠে বলল, শিমু, উক্তি তোমাকে কি করে ভুলতে পারে? তুমি ওর ওয়ান অ্যান্ড অনলি ফ্রেন্ড, ওর বেস্ট ফ্রেন্ড। বাইরের জগতে ওর একমাত্র আপনজন তো তুমিই ছিলে। তোমাকেও ভুলতে পারে বলো? না গো, ও তোমায় ভোলেনি, ভুলতে পারে না। তাহলে একটাবারের জন্য আমার সাথে কন্ট্রাক্ট করলো না কেন? এমনকি আমি কল দিলেও ধরছে না, ফোন সুইচড অফ বলছে। উক্তি তোমার সাথে কি করে কন্ট্যাক্ট করবে বলো? ওর মোবাইল যে। কি হয়েছে মোবাইলের? শিমু শুধালো। নিশাত লহু স্বরে বলল, ওর মোবাইলটা এ বাড়িতে ওর হাজবেন্ড ফিরিয়ে দিয়ে গেছে। ওর কাছে এই মুহূর্তে কোনো পার্সোনাল মোবাইল নেই। কি? মোবাইল ফিরিয়ে দিয়ে গেছে? কিন্তু কেন? আশ্চর্যজনিত কণ্ঠে জিজ্ঞেস করল শিমু। নিশাত প্রসঙ্গ বদল করতে বলল, সে লম্বা হিস্ট্রি ননদিনী, ছাড়ো এসব। উক্তির কাছে এখন কোনো মোবাইল নেই, আর ও তো ভিডিও কল ছাড়া আমাদের সাথে কন্ট্যাক্ট করতেও পারবে না, তাই আউট অফ কন্ট্যাক্ট রয়েছে। আমি নিজেও তো যোগাযোগ করতে পারছি না। শিমু মলিন বদনে সবটা শুনছিল। নিশাত আরও বলল, ভাবছি ইনশাল্লাহ কাল পরশু উক্তির শ্বশুরবাড়ি যাব, ওর সাথে দেখা করব। সেই যে মেয়েটা গেল, আর তো দেখা নেই। এখন কোথাও হচ্ছে না, মনটা কেমন আনচান করছে। শিমু প্রফুল্লকর কণ্ঠে বলল, ভাবি, ভাবি, মাই ডিয়ার সুইট ভাবি, আমিও সঙ্গে যাব, আমাকে নাও না। নিশাত বেশ খুশি হলো প্রস্তাবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তুমি সত্যিই যাবে? 100% যাব। দেখতে হবে না বান্ধবী আমার বিয়ে শাদী করে কেমন আছে? শিমু ও নিশাতের ঠোঁটের কিনারায় ঝুলে হাসির আভা। উদ্গ্রীব তারা প্রিয় মানুষটির সঙ্গে সাক্ষাৎ করতে। কেমন আছে তাদের উক্তি? নিকষ কৃষ্ণ রজনী তখন আধারে তলিয়ে বসুধা। বাড়ির অভ্যন্তরেও এক দফা আধারিয়া পরিবেশ। উপস্থিত সকলের শুল বিদ্ধকর চাহনি স্থির অবলা মেয়েটির পানে। চোখে ভরপূর্ণ নজল। দুহাত বড় আকুলতার সহিত নাড়িয়ে যাচ্ছে উক্তি। নিজের সপক্ষে যুক্তি উপস্থাপন করছে। তবে আফসোস, ওর এই প্রচেষ্টা নৈশব্দ ভাষায় কেউ এক পয়সা দাম দিল তো? উপস্থিত তিনটে নারী মূর্তিও এক পুরুষ অবয়বে তো মজা লুটতে ব্যস্ত। মিটিমিটি হাসি, ফিসফিসানি গুঞ্জন তীব্র অপমান করে যাচ্ছিল মেয়েটির চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে। উক্তি আর পারছিল না বোবা হয়ে এই গঞ্জনা সহ্য করতে। ওর দু ঠোঁটের ফাঁক গলিয়ে কিছু অর্থহীন শব্দ ছুটে বেরোচ্ছিল। নিজের নির্বাক ভাষায় উক্তি চিৎকার করে বলতে চাইছিল, আমি চরিত্রহীন নই, আপনারা দয়া করে আর মিথ্যে অপবাদ দিয়েন না প্লিজ। দুর্ভাগ্যজনকভাবে ওর এই আকুলতা হাহাকার কারোর মন ছিল না। মোমেনা বেগম জান্নাত মুন্নি ভৎসনা চোখে তাকিয়ে। বাঁকা হাসছিল মারুফ। তাদের হাসির খোরাক হয়ে দাঁড়িয়ে অসহায় উক্তি, লাল টুকটুকে চোখের শুভ্র অংশ। তখনই ন্যায়ের সাপেক্ষে জোরদার খুঁটি স্বরূপ আগমন হলো মুইজ হাসানের। বিগত দিনের তুলনায় আজ বেশ তাড়াতাড়ি ফিরেছে সে। কাজের চাপ কম ছিল, মনটা কেমন বিক্ষিপ্ত, কিছুই ভালো লাগছিল না। ফেরার পথে কি এক খালি খালি লাগছিল। বারবার মানুষপটে ভেসে উঠছিল আজ সকালে সেই অপ্রত্যাশিত দৃশ্য। কোনো পুরুষের সঙ্গে তার সহধর্মিনীর হাস্যোজ্জ্বল আলাপন। অসহ্য লাগছিল মুইজের। গরমে ফেটে যাচ্ছিল দেহাবয়ব। তাই তো ফিরে এলো, কিন্তু এসে কি দেখছে সে? অত্যন্ত করুণ অবস্থা তার একান্ত রমণীর। কান্নার ফলে ফুলো চোখমুখ। দুহাত নাড়িয়ে চাড়িয়ে তখন নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যস্ত। মুইজ ভাবতে পারছিল না, দেখতে পারছিল না এ মর্মান্তিক দৃশ্য। তার অবর্তমানে কি ঘটে গিয়েছে? কেন এমন করে কাছে তার নৈশব্দ উক্তি? মুইজ ত্রস্ত পায়ে ছুটে গেল, গিয়ে দাঁড়ালো স্ত্রীর একদম ডান পাশেই। বড় হাটটির থাবা গেঁথে বসলো উক্তির কম্পনরত কাঁধে। কান্নায় জর্জরিত উক্তি কেঁপে উঠল, আতকে উঠল সত্তা। ভীতিকর নজর মেলে তাকালো ডানে। চোখের মনিতে আবদ্ধ হলো স্বামীর উদ্বেগ মাখা চেহারা। কি হয়েছে বউ? উক্তি কিচ্ছু শুনতে পেল না। ওর শ্রবণ পথ তখন অবরুদ্ধ। শুধু দেখতে পেল স্বামীর অধরোষ্ঠের হালকা নড়চড়। ধীরে ধীরে দুই অক্ষী পর্দায় তমসা ছেয়ে গেল। ভারশূন্য দেহ, অক্ষম হয়ে পড়ছিল হাত পা। মাথার ভেতরে সহস্র গুণ শক্তিশালী শব্দের তেজ। আর পারল না। অতিরিক্ত ক্রন্দন, অসহায়তা, আকুলতার দরুণ ভারসাম্য হারিয়ে ফেলল মেয়েটি। লহমায় ওর কোমল দেহটি ভর হারালো, লুকিয়ে পড়ল পেছন ভাগে।
চোখের পলকে প্রতিক্রিয়া ব্যক্ত করল মুইজ। তার অগ্রগামী বাম হাতের মাঝে ঠাঁই নিল স্ত্রীর দেহের ঊর্ধ্বাংশ। অচেতন মেয়েটি তখন লুটিয়ে স্বামীর বাহুতে, একদম নিষ্পাপ, নির্ভার, নিষ্ক্রিয়, নিষ্কলুষ রূপে। পরিবারের সদস্যদের চোখে মুখে আতঙ্কের রেশ। বিছানায় শায়িত অচেতন মেয়েটি। চিকিৎসক মুইজের সঙ্গে টুকটাক কথা বলতে বলতে ঘর হতে বেরিয়ে এলেন। মুইজ আলতো করে তাদের ঘরের দরজা ভিড়িয়ে দিল। কৃত্রিম হাসি উপহার দিয়ে বিদায় জানালো চিকিৎসককে। চিকিৎসক যতই বাড়ির বাহির মুখ হচ্ছেন, ততই উৎকণ্ঠায় ভেঙে পড়ছে পরিবারের সদস্যগুলো। মুন্নি যেন চিৎকার করে বলতে চাইছে চিকিৎসককে, আমনে দয়া করে যায়েন না, আমনে গেলেই মগো মরণ নিশ্চিত। দুর্ভাগ্যক্রমে মনের কথা মনেই রয়ে যায়, শুনতে পায় না কেউ। প্রস্থান করলেন চিকিৎসক। এতক্ষণে ধীর লয়ে ঘুরে দাঁড়ালো মুইজ। তার দু চোখে অগ্নিকুণ্ড, নিষ্ঠুর রূপে জাগ্রত শিরা উপসেরা। বুকের পাটাতন অস্থিরভাবে ওঠানামায় ব্যস্ত, দুটো হাতের মুষ্টিবদ্ধতা চোখে পড়ার মতো। এতটুকু সময়ের মধ্যেই চেহারার অভিব্যক্তি পরিবর্তিত হয়েছে। একাকাশ ক্রোধ জমেছে ওই শ্যাম মুখখানায়। কেটা কি কইছে ওরে? ভয়ঙ্কর শীতালু স্বরে প্রশ্ন ছুড়ে দিল মুইজ। সে স্বরের গভীরতায় ঠকঠক করে কেঁপে উঠল মুন্নি, জান্নাত উভয়ে। মোমেনা বেগম অত্যাধিক নিচু স্বরে এক প্রকার ফিসফিসিয়ে বলে উঠলেন, মুইজ মোর বাপ। মুইজ নিষ্ঠোটে তর্জনী ছুঁয়ে হুশ ধ্বনিতে মুখে অদৃশ্য সেলোটেপ লাগিয়ে দিল যেন। মোমেনা বেগম চুপ হতে বাধ্য হলেন। দুরু দুরু কাঁপছিল ওনার বক্ষস্থল। চেহারায় রক্তিম ভয়ার্ত আভা। মুইজ ঠোঁট হতে তর্জনী হটিয়ে নিল। মাটি পিষে ফেলার মতো ভঙ্গিতে চলতে আরম্ভ করল পদতায়। খুলল কর্মঠ খসখসে দুই হাতের মুষ্টিবদ্ধতা। দাঁড়ালো বড় ভাবির সম্মুখে। আলতো করে ফাঁক হলো ওষ্ঠাধর। জান্নাত কিছু শোনার পূর্বেই ভয়ে মৃতপ্রায় কাপা কাপা চোখে তাকিয়ে। মুইজ শুধালো শক্ত কণ্ঠে, কি হয়েছিল A to Z ব্যাপার কও। আঙ্গুলের সাহায্যে শাসিয়ে দিল অগ্রিম। একখান মিশাও যেন বাইর না হয়, নইলে। জান্নাত হুড়মুড়িয়ে বলে উঠল, না না, কইতাছি। মারুফ পাশ থেকে স্ত্রীকে বাধা দেওয়ার বৃথা চেষ্টা চালালো। ইশারায় কোনো মতে বলতে মানা করলো, তবে লাভ হলো না। খ্যাপা দেবরের ভাবভঙ্গি আর আসন্ন বিপদের আলামত পেয়ে জান্নাত চরম শঙ্কিত। তাই তো আজ সন্ধ্যার সমস্ত অপমানের পাই টু পাই হিসাব জমা দিল। বলল কি করে তারা সকলে বিকেল হতেই অসহায় মেয়েটিকে হেনস্থা করে যাচ্ছিল। কি করে বাদ মাগরিব সবাই মিলে পাকড়াও করলো তাকে। কি করে অসহনীয় অকল্পনীয় বিশ্রী সব শব্দের আঘাতে ক্ষতবিক্ষত করে দিল উক্তি নামক অস্তিত্বকে। মুইজ প্রতিটি শব্দে বোধ হয়ে ডুবে শুনছিল, অসহ্যকর অনুভূতি সহকারে সহ্য করে যাচ্ছিল। কি সব নোংরা বাক্যবাণে আঘাতের পর আঘাত করা হয়েছে তার আপন নারীকে। কি করে উক্তি, কি করে এত সব জঘন্য অপবাদ অপমান সহ্য করলো। বাংলার আর কোনো বধূ কখনো এমন পরিস্থিতির শিকার না হোক, হেনস্থা না হোক স্বামীর অনুপস্থিতিতে। একদম অসহায় অবস্থায় মানুষটি খিচে চক্ষু বন্ধ করে নিল। বুকের ওঠানামা আরো দ্রুততার, ভয়াবহ, খড়খড়ে। জান্নাত আগত বিপদ সংকেত পেয়ে কয়েক কদম পিছিয়ে গেল। নিজেকে নিজেই দোষারোপ করতে লাগলো। অনুশোচনা হচ্ছিল মুইজ হাসানের বউকে দংশন করে। সে কি করে বনের রাজসিংহের সঙ্গিনী সিংহকে আঘাত করে ফেলল। এবার ক্ষিপ্ত সিংহ যে কলিজা টেনে ছিঁড়ে ছিঁড়ে ফেলবে। চোখ মেলে তাকালো মুইজ। তার চোখের শুভ্র অংশে তখন রক্ত জমাট বেঁধে অশনি সংকেত প্রদান করছে। সে ঘুরে তাকালো বোনের পানে, ছোট বোন মুন্নির পানে। মুন্নি ভাইয়ের চাহনি দেখেই কুপকাত, জড়সড় হয়ে দাঁড়িয়ে থরথরিয়ে কাঁপছে। ঠোঁট দুটো ঈষৎ ফাঁক কিছু বলার অভিপ্রায়, তবে বলতে ব্যর্থ। মুইজ এলো সন্নিকটে। ভাইয়া মুই। আর বলা হলো না। জোরালো ত্রাসকর শব্দে থমকে গেল মাঝের ঘরটি। জান্নাত দুহাতে তালুতে ঠোঁট লুকিয়ে শঙ্কা মিশ্রিত চোখে তাকিয়ে। মোমেনা বেগম ও পুত্র মারুফ নির্বাক। মুন্নির বাগালে চেপে বসেছে তার নরম হাতটি। লুকানোর প্রয়াস করছে অকল্পনীয় ব্যথা। 5টা আঙ্গুলের দগদগে দাগ। ভাই তাকে সকলের সামনে এমন তার আঘাত করলো, চর মারল তাকে। এই মাইরটা যদি মায়ের ছোটকালে দিত, শাসন করতো, তাইলে আইজ এমন বান্ধবনী হইতি না। তবে তো আইজ দেখতেছি না, বহুত দিন ধইরাই দেখতেছি তোর কার্যকলাপ লক্ষ্য করতেছি। দিনকে দিন অধপতন হইতেছে তোর। আদরে আদরে চরম বান্দর হইতেছস। ভালো মন্দ ঠিক ফুল কিচ্ছু বুঝস না, জানস না। মুন্নি কান্না সুরে ডেকে উঠল, ভাইয়া। চুপ! কোন সাহসে মগ ঘরে আড়ি পাচ্ছিলি ক? তুই জানস না জামাই বউয়ের মধ্যে প্রাইভেসি থাকে? জানস না কারোর ঘরে ফকির নির্লাহান উকিঝুঁকি মারা ভালো না, মন্দ অভ্যাস? ক জানস না? অস্ফুট স্বরে বলল মুন্নি, গাল হতে হাত নামিয়ে। জানি। তাইলে আড়ি পাচ্ছিলি কে? একে তো চোরের লাহান ব্যাগ শুনছস, এরপর আবার মায়ের কানে কান পড়া দিছস।
ষড়যন্ত্র কইরা বোবা ভাবিডারে হগরে মিল্লাদ মরা বানায় হালাইছস। নিশ্চুপ সব। মুইজ ঝাঁঝালো স্বরে বলে গেল, ভুল্লা যাইস না মুন্নি, তুইও মাইয়া হইয়া জন্মাইছস। আজ নইলে কাইল পরের বাড়ি যাওয়া লাগবো, পরের সংসার করা লাগবো। এইখানে যদি চরম অপমান করে না, আঘাত করে না, সহ্য করতে পারবি না। দুঃখে কষ্টে মইরা যাইতে ইচ্ছা করব। না পারবি কইতে, না পারবি সইতে। এই আর মেলা জ্বালা, সহ্য করা যায় না, বুকটা ফালা ফালা হইয়া যায়, মনে রাখিস। মুন্নি মাথা নত করে দাঁড়িয়ে চুপচাপ। মুইজ আস্তে ধীরে ঘুরে দাঁড়ালো মায়ের পানে। মোমেনা বেগম থমথমে মুখে কুলু পেটে। তোমারে আর কি কমু, মা হও তো। মা হইয়া নিজের যদি পোলা মাইয়ার ক্ষতি চাও, তাহলে পোলা মাইয়া কার কাছে চাইব একটু সাহায্যের লাইগা? কার কাছে স্নেহ ভালোবাসা আশা করব? হ্যাঁ, সকলে বোবা হয়ে দাঁড়িয়ে। কোনো প্রত্যুত্তর নেই। মুইজ স্পষ্ট এবং দৃঢ় কণ্ঠে জানিয়ে দিল সকলকে, ওই মাইয়া অহন আর উক্তি কায়সার নাই, মোর বউ হয়, বউ মিসেস মুইজ হাসান। এই ঘর যদি আল্লাহর রহমতে চলে, তয় মোর টাহায় চলে। এই ঘরের একচ্ছত্র রাজা মুই, আর ও মোর একমাত্র রানী। আজকের পর থেকে মোর রানীর গায়ে যদি একখান তিল পরিমাণও আঘাত লাগে না, সব সারখার কইরা হালামু, ধ্বংস কইরা হালামু এই অশান্তি নিবাস। কথাটা মনে থাকে যেন, ও মোর বউ, হৃদয়ের রানী লাগে। চওড়া প্রশস্ত বুকে হাত চাপড়ে মুইজ হাসান নিঃসংকোচে প্রগাঢ় উচ্চস্বরে করল অভাবনীয় সে স্বীকারোক্তি। এই বুকেতে শুধু মুক্তির বসবাস।